এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। সো আজকে কিন্তু আমরা খুব একটা স্পেশাল লাইভ নিয়ে চলে আসলাম। আমি একটু চেক করে নেই সব কিছু ঠিক আছে কিনা, তোমরাও আমাকে জানাও। তোমরা জানো অলরেডি আমাদের এইচএসসি 25 ব্যাচের জন্য বায়োলজি A+ রিভিশন ক্লাসগুলো চলছে, তাই না? তো এরই ধারাবাহিকতায় আজকের চতুর্থ ক্লাসটা হবে। তোমরা প্রথম 2 দিন জুলজির 2টা চ্যাপ্টার পড়ছো, গতদিন আমি তোমাদেরকে রক্ত ও সংবহন এই চ্যাপ্টারটা পড়াই ফেলছি, এবং আজকে আমরা পড়ব শ্বসন এবং শ্বাসক্রিয়া। তাহলে দ্রুত করে আমাকে একটু জানাও যে ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। আর যারা জয়েন করেছো তারা সবাই তোমাদের ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও। সো ভিডিওটা যদি শেয়ার করে ফেলো, আমরা কিন্তু অনেক অনেক পার্টিসিপেন্টস একসাথে শেখার সুযোগ পাবো, রাইট? ওকে, আশা করি দেখতে পাচ্ছ। আমি একটু ঝটপট কমেন্টগুলো দেখে নিই তোমাদের, যে সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, জান্নাতুল বলেছ অল ক্লিয়ার, বৃষ্টি আছো, আফিয়া আছো, মঞ্জুয়ারা, মাহি, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাইলে আশা করি সব কিছু ঠিক আছে। অলরাইট, আজকে আমরা কি পড়বো তাহলে? শ্বসন ও শ্বাসক্রিয়া এই চ্যাপ্টারটা কিন্তু আমরা পড়ে ফেলবো, তাই না? এরপর আগামীকাল হবে তোমাদের চলন এবং অঙ্গচলন, এবং তারপর দিন হবে জিনতত্ত্ব বিবর্তন। তার মানে এই ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের একদম জুওলজি বা প্রাণী বিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু কাভার হয়ে যাবে শর্ট সিলেবাসের, রাইট? সো তোমরা যদি এই ক্লাসগুলো ঠিকমতো ফলো করো তাহলে কিন্তু তোমাদের এই বায়োলজিতে A+ পাইতে কষ্ট হবে না। আমি গতদিন তোমাদেরকে বলছি যে তোমাদেরকে ডিটেলসে বলে দিব যে কিভাবে একটা সৃজনশীল লিখতে হয়, কিভাবে ফুল মার্কস পাইতে হয়। সো এগুলো আজকে বলে দিব। আমি যদি ভুলেও যাই আমাকে মনে করে দিবে, ঠিক আছে? ওকে, দেখি কে কে মেনশন করছো তোমার ফ্রেন্ডদের। হ্যাঁ, গতদিন আমি বলছি কিন্তু যে তুমি যখন কাউকে মেনশন করবা পড়াশোনা করার জন্য, এই যে সে শিখবে এবং তোমাকে মনে মনে সে দোয়া না করলেও তোমার জন্য অটোমেটিক একটা দোয়া চলে আসবে, ঠিক আছে? ভালো জিনিস যখন তুমি মানুষের সাথে শেয়ার করবা, তাইলে এত দোয়া পাইতে হইলে অবশ্যই ফ্রেন্ডদেরকে মেনশন দিতে হবে এবং শেয়ার করতে হবে, তাই না? ওকে, হ্যাঁ, শিলা ঘোষকে মেনশন দিছে মঞ্জুয়ারা, এম জামান, নদী চৌধুরী, ফাতেমা ভালো আছি, তুমি কেমন আছো? সাবিহা ভালো আছি। হ্যাঁ, ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, আমাকে 1টা মিনিট সময় দাও জাস্ট। আর তোমরা দ্রুত ক্লাসে জয়েন করো, দ্রুত, এখনো অনেকে জয়েন করো নাই, দ্রুত জয়েন করো। ক্লাসে দেরি করে জয়েন করলে ক্লাস দেরি হতে শুরু হবে, তারপর কিন্তু কষ্ট হয়ে যাবে কভার করতে, রাইট? আচ্ছা, হ্যাঁ, ফার্স্ট পেপার পড়াবো কি না? ফার্স্ট পেপার পড়াবো যদি তোমাদের ভালো রেসপন্স দেখি, ক্লাসে ভালো উপস্থিতি দেখি। আদারওয়াইজ আমাদের ক্লাসের ক্ষেত্রে আমরা জুলজি, বোটানি এগুলা পুরাটা কন্টিনিউ করব না, ঠিক আছে? ফার্স্ট পেপার ক্লাস নিয়ে ভালো হতো। তোমরা মনে হয় অনেকেই বোটানি নিয়ে একটু প্যারা খাও, তাই না? হ্যাঁ, সাথী কর্মকার লিখতেছো, ফার্স্ট পেপার হলে ভালো হতো। ইতিশা ভালো আছি, নূর বানু কি সুন্দর মেনশন দিচ্ছে, মঞ্জুয়ারা মেনশন দিচ্ছে। ওকে, হ্যাঁ ঠিক আছে। সাইমুম আসো, কালকে যারা ছিল অনেকেই আমাদের সাথে আসো, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি আগে একটা কাজ করি, আমি তোমাদেরকে ওভারঅল আমাদের আজকের এই শ্বসন এবং শ্বাসক্রিয়া চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো আগে বলে দিই, ঠিক আছে? তোমরা এগুলো আগে একটু নোট করে ফেলো। এই যে তোমরা দেখতে পাচ্ছ শ্বসন এবং শ্বাসক্রিয়ার মাস্ট নো টপিক হলো কি কি? শ্বসনতন্ত্রের রোগ, এটা হলো নাম্বার 1। দেন গ্যাসীয় পরিবহন, যেটা নাকি এই যে আমরা শ্বাস নেই, অক্সিজেন নেই, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, এটা কীভাবে হচ্ছে বডির ভিতরে এক্সচেঞ্জ প্রক্রিয়াটা, সেটা। দেন প্রশ্বাস নিঃশ্বাস কৌশল, এবং লাস্টে যে দুইটা একটু কম ইম্পর্টেন্ট কিন্তু আসে, ফুসফুস এবং অ্যালভিওলাসের গঠন, ঠিক আছে? ফুসফুস এবং অ্যালভিওলাসের গঠন এগুলাও কিন্তু পরীক্ষা আসে। সো এইটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই টপিকগুলা তোমার এখান থেকে জানতেই হবে, এই টপিকগুলো যদি না জানো তাহলে কিন্তু হবে না।
বুঝছি সবাই ইম্পর্টেন্ট টপিক কি কি। হ্যাঁ, ইম্পর্টেন্ট টপিক যখন আমরা বুঝে যাব তখন কিন্তু আমাদের পড়তে অনেক সুবিধা হবে, এ প্লাস এনশিওর করতে অনেক সুবিধা হবে। দেখো তোমাদেরকে আমি কতদিন বলছি যে কোনো পরীক্ষায় ভালো করতে হলে তোমাকে টেস্ট পেপার অ্যানালাইসিস করতে হবে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। যেমন মেডিকেলের প্রিপারেশন নিতে যাও যারা, গতদিন আমি জিজ্ঞেস করছিলাম কে কে মেডিকেল বা কোথায় যাইতে চাও, তোমরা অনেকেই বলছো ডাক্তার হইতে চাও। তাহলে ডাক্তার যদি হইতে চাও মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে হবে। আর মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কিন্তু প্রশ্ন ব্যাংক খুবই ভালোভাবে সলভ করতে হয় এবং অ্যানালাইসিস করতে হয় সবার আগে। বিকজ তুমি যখন কোনো অ্যানালাইসিস করবা একটা টেস্ট পেপার বা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ব্যাংক, তখনই তুমি বুঝতে পারবা যে তোমার এক্সামের জন্য কি কি ইম্পর্টেন্ট। বুঝতে পারছো তোমার এক্সামের জন্য কি কি ইম্পর্টেন্ট, এটা তোমার যদি বুঝতে হয় তাহলে কি করতে হবে, ডেফিনেটলি টেস্ট পেপার বা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। এবং এই কাজটা আমি তোমাদের জন্য অলরেডি করে দিছি যে তোমাদের এই চ্যাপ্টার থেকে এই টপিকগুলো লাগবে। ওকে, অলরাইট। হ্যাঁ, অনেকেই জয়েন করে ফেলেছো। কখন শুরু হয়েছে? এখনই শুরু হয়েছে, কোনো সমস্যা নেই। আম্মু আব্বু যার আইডি দিয়ে ক্লাস করতে মন চাই করো, কোনো অসুবিধা নেই, ক্লাস করলেই হয়েছে, তাই না বলো? হ্যাঁ, সো আমি অনেককে দেখতে পাচ্ছি, আমার খুব ভালো লাগে তোমরা যখন ক্লাসে আসো, তোমরা যখন ক্লাসে এরকম রেসপন্স করো, আমার খুব ভালো লাগে। যেমন গতদিন আমি তোমাদেরকে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করছি, জাস্ট ক্লাসে পড়ানোর পরে তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করছি। তো তোমাদের রেসপন্স এত ভালো ছিল, আমার খুবই ভালো লাগছে, বুঝতে পারছো? সো এরকম রেসপন্স করলে টিচারেরও ভালো লাগে, বুঝতে পারছো? ওকে, অলরাইট, তাহলে আমরা শুরু করে দিই পড়াশোনা, ঠিক আছে? আমরা পড়াশোনা শুরু করে দিই, দেরি করলে লস, তাই না? ওকে, সো ফার্স্টেই আমাদেরকে জানতে হবে শ্বসনতন্ত্রের রোগ। তোমরা কি কোনো শ্বসনতন্ত্রের রোগ সম্পর্কে জানো? আমাকে একটা দুইটা নাম বলো তো। আমাদের শ্বসনতন্ত্রে কি কি রোগ হয় এটা কি জানো? শ্বসনতন্ত্র জিনিসটা কি? শ্বসনতন্ত্র কনসিস্ট অফ, তুমি এই যে শ্বাস নিচ্ছ নাক দিয়ে, এটা যে লাংসের অ্যালভিওলাস পর্যন্ত পৌঁছাচ্ছে, এই পুরা ট্র্যাকটা, এই পুরা পথটাই হচ্ছে শ্বসনতন্ত্র, বুঝতে পারছো? তাহলে তোমার একদম এই যে নাসা গহ্বর থেকে শুরু, সম্মুখ নাসারন্ধ্র থেকে শুরু করে একদম অল দ্য ওয়ে ডাউন টু দ্য অ্যালভিওলাস, এই পুরো পথটাকেই বলা হচ্ছে শ্বসনতন্ত্র, বুঝতে পারছো? তাহলে এই শ্বসনতন্ত্রে কি কি রোগ হয়, তোমরা কি কি জানো আমাকে ঝটপট বলে দাও, ঝটপট বলে দাও। হ্যাঁ, রাজীব বলেছে ওটাইটিস মিডিয়া, ওটাইটিস মিডিয়া। আর আর কেউ বলতে চাও? আর কেউ বলতে চাও ওটাইটিস মিডিয়া বাদে আরেকটা আছে, কে বলতে পারবে? তোমরা আসলে অনেকেই পারো, জানো তোমাদের মতো স্টুডেন্ট, তোমাদের মতো অবস্থা যখন আমি ছিলাম, আমি আসলে এতও পারতাম না, বুঝছো? তোমরা এত জোস, কি বলবো। পাম দিচ্ছি না, তোমরা আবার আমাকে মাঝে মধ্যে পাম দাও, আমি কিন্তু তোমাদেরকে পাম দিই না, বুঝছো? যেটা পারবা না সেটা মুখের উপর বলে দিব যে এটা হচ্ছে না, এটা পারতেছো না। আর যেটা পারবা সেটা বলবো যে না ঠিক আছে পারতেছো, ঠিক আছে? হ্যাঁ, নাজিয়া ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। সাইনোসাইটিস বলেছো, সাইনোসাইটিস। জান্নাতুল মিম ওয়ালাইকুম আসসালাম। সাইনোসাইটিস অসুবিধা নাই, আমরা ক্লাস পড়ানো মাত্রই শুরু করছি, সো জাস্ট আমি ইম্পর্টেন্ট টপিকগুলো বলছি আর এখন আমি পড়ানো শুরু করে দেব, ঠিক আছে? সো 1 নাম্বার রোগ হলো আমাদের কি? সাইনোসাইটিস, সাইনোসাইটিস। আর একটা রোগ কি বলছো তোমরা? ওটাইটিস মিডিয়া। একটু খেয়াল করো এই ক্লাসে, দুষ্টুমি না করে আমার সাথে যদি একটু শুনো অ্যাটলিস্ট কথাগুলো, আপু কি বলতেছে এটা শুনলেও তোমার এইচএসসিতে এই চ্যাপ্টার থেকে যে সিকিউটা আসবে তুমি খুব সুন্দর করে উত্তর করতে পারবে, ঠিক আছে? সাইনোসাইটিস আর ওটাইটিস মিডিয়া। আচ্ছা, বানানগুলা বাংলা বানান লিখতে হয় যেহেতু তোমাদের, এখন বানানগুলা খেয়াল করে লিখো, বানান ভুল হলে কিন্তু নাম্বার দিবে না, ঠিক আছে? বিশেষ করে জ্ঞানমূলকে
বানান ভুল হলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নাম্বার পাবা না, ওকে? সো এগুলা খুব খেয়াল করতে হবে। এখন আসলে একটা হলো সাইনোসাইটিস, একটা হলো ওটাইটিস মিডিয়া। তোমরা কি জানো সাইনোসাইটিস কিসের রোগ? সাইনোসাইটিস কিসের রোগ? সাইনোসাইটিস বানান জানো তোমরা? তোমরা বই দেখবা, বই দেখো না তো। সাইনোসাইটিস, সাইনোসাইটিস, ঠিক আছে, বই দেখবা তাইলেই বানান পারবা। সাইনোসাইটিস। সো সাইনোসাইটিস, শুনো, যখনই কোথাও আইটিস, এই শব্দটা বাবা বলো তো, আইটিস মানে কি? দেখো আমি তোমাদেরকে যে জিজ্ঞেস করি না, বলো তো এটা মানে কি, ওইটা মানে কি, ইট ডাজন্ট মিন যে তোমার এখনই সব পারতে হবে, কিন্তু তুমি অ্যাটলিস্ট আজকের পর থেকে যাতে সব সময় পারো, এই জন্য আমি তোমাদেরকে এভাবে জিজ্ঞেস করি, বুঝছো? তাহলে যখনই কোথাও আইটিস বা আইটিআইএস এটা দেখবে, এটা মানে কি বুঝবা? এইটা মানেই বুঝবা ওখানে ইনফ্ল্যামেশন বা প্রদাহ। ইনফ্ল্যামেশন বা প্রদাহ এই জিনিসটা কি? তোমরা তো প্রতিরক্ষা চ্যাপ্টারটা তোমাদের শর্ট সিলেবাসে নাই, থাকলে সুন্দর করে পড়াই দিতাম। এনিওয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন যখন নিবা মেডিকেল কোর্সে, এগুলো আমরা সবই পড়াবো, ঠিক আছে, সব চ্যাপ্টার পড়াবো। সো প্রদাহ জিনিসটা কি? তোমার বডিতে ব্যাকটেরিয়া ঢুকছে, এখন তোমার বডি তো চুপ করে বসে থাকবে না, তোমার বডি তো সেই জীবাণুকে মারার জন্য যাহা করা লাগে সব করবে। তো তোমার বডিতে জীবাণু যে ঢুকছে সেইটা টের পাওয়া মাত্র তোমার শ্বেত রক্তকণিকাগুলো যখন অ্যাক্টিভেট হয়ে ওই ইনফেকশনের জায়গায় পৌঁছাবে, তাদের মধ্যে যে ঢিসুম ঢিসুম হবে, সেইটাকেই আমরা বলতেছি ইনফ্ল্যামেশন বা প্রদাহ, ঠিক আছে? সেটাকে আমরা বলতেছি ইনফ্ল্যামেশন বা প্রদাহ। তাহলে আইটিস দেখলেই আমরা কি বলবো? এটা একটা ইনফ্ল্যামেশন বা প্রদাহ। কথা হলো তাইলে আপু সাইনোসাইটিস জিনিসটা কি? সাইনোসাইটিস হলো সাইনাসের প্রদাহ। সাইনাসের প্রদাহ। আপু সাইনাস কি জিনিস? সাইনাস হলো বায়ুপূর্ণ গহ্বর। বায়ুপূর্ণ গহ্বর, এটা হলো সাইনাস। আমাদের পুরো মুখমণ্ডলে 4 ধরনের সাইনাস বা বায়ুপূর্ণ গহ্বর থাকে, আমরা এখনই ছবি দেখব, ঠিক আছে? তাহলে সাইনোসাইটিস এবং সাইনাস বানানটা আজকে থেকে সবাই পারবা আশা করি। আমি ধরে নিচ্ছি তোমরা আজকে থেকে আর বানানটা ভুল করবে না আপুর ক্লাস করার পর থেকে। সো যেটা বলছিলাম যে সাইনোসাইটিস হলো ইনফ্ল্যামেশন অফ দ্য সাইনাস, মানে কি? আমাদের যে সাইনাস বা বায়ুপূর্ণ গহ্বরগুলো আছে সেগুলার প্রদাহ। কথা হলো প্রদাহ কেন হয়? সাইনাসে কেন প্রদাহ হবে? সাইনাস নর্মালি বায়ুপূর্ণ গহ্বর, তার মানে এর মধ্যে বাতাস থাকে, কিন্তু এর মধ্যে যদি কোনো কারণে ব্যাকটেরিয়া ঢুকে যায় তাহলে সেখানে কি হবে? শ্বেত রক্তকণিকা চলে আসবে ঢিসুম ঢিসুম করার জন্য, এবং সেই সময়, ঠিক সেই সময় ওখানে কি হবে? ওই বাতাসের বদলে তরলে পূর্ণ হয়ে যাবে। যখনই তরলে পূর্ণ হয় তখনই ব্যথা হয়, প্রদাহ হয়, এবং এটা কি আমরা বলতেছি সাইনোসাইটিস। ঠিক আছে, বুঝতে পারছি মাসুমা? বুঝতে পারছি? মাত্র জয়েন করছো যারা, আমরা কিন্তু শ্বসন এবং শ্বাসক্রিয়া পড়তেছি। হ্যাঁ, সাইনাসের প্রদাহ। আমরা কি সাইনোসাইটিস জিনিসটা বুঝতে পারছি? আমাকে একটু বলেন সবাই। ওয়ালাইকুম আসসালাম সোহানুর। এই যে তোমরা কালকেও ক্লাসে ছিলে, আজকেও ক্লাস করতেছো, কত ভালো যে লাগতেছে আমার, থ্যাংক ইউ। ওকে, বুঝতে পারছি। হ্যাঁ, এখন আসো তাহলে কি কি সাইনাস আছে আমাদের। আমাদের এই ছবিটা তোমাদের সবার বইয়ে আছে, ঠিক আছে? এই ছবিটা খেয়াল করো, এইটা সবার বইয়ে আছে। এই ছবিটাতে আমরা আমাদের 4 ধরনের সাইনাস দেখতে পাই। তোমাদের চলন এবং অঙ্গচলনা চ্যাপ্টারটা যদি পড়া থাকতো তাহলে আরও ভালো বুঝতা। এই যে কপালের যে বন্সটা, কপাল নির্মাণকারী বড় অস্থির নাম, এটার নাম কি জানো? এটার নাম হলো ফ্রন্টাল, ঠিক আছে? এটা হলো ফ্রন্টাল। আমাদের যে 2টা চোয়াল আছে, উপরের চোয়াল নিচের চোয়াল, উপরের চোয়ালের এই গঠনকে আমরা কি বলি? ম্যাক্সিলারি। ম্যাক্সিলারি, তাই না? ম্যাক্সিলারি বলি, ওকে, ম্যাক্সিলারি বোনস বলি। নিচেরটাকে বলি ম্যান্ডিবল, ঠিক আছে? ম্যান্ডিবল, ওকে। আর এই যে এখানে যে থাকে আমাদের চোখ এবং নাকের মাঝখানে, এখানে থাকে এথময়েড বোন, এথময়েড। তাহলে কি কি গেল? ফ্রন্টাল, এই যে উপরের চোয়ালের ম্যাক্সিলারি, ঠিক আছে, ফ্রন্টাল ম্যাক্সিলারি, এখানে এথময়েড, এবং
এই যে এটার পেছনে, এটা দেখা যায় না নর্মালি, পেছনে একটা বোনস থাকে, এই যে নাকের পেছনে, চোখের পেছনে একটা বোনস থাকে, সেটা হলো স্ফেনয়েড, ডানার মতো একটা হাড্ডি। ঠিক আছে, তোমরা যখন মেডিকেলে চান্স পাবা, তোমরা এই হাড্ডি গুড্ডি নিয়ে একদম টিচারের সামনে তোমাদেরকে বলতে হবে যে এই হাড্ডিটা কেমন, কি বৃত্তান্ত, কোথায় কোন রক্তনালী লাগে, কোথায় কোন স্নায়ু লাগে, কোন ছিদ্র দিয়ে কোন স্নায়ু বের হয়, কোন রক্তনালী আসতেছে যাচ্ছে, সব বলতে হবে। ঠিক আছে, সো এই জিনিসগুলো লাগবে। এনিওয়েজ, তাহলে আমাদের 4টা বোনসের সাথে 4টা সাইনাসের নাম মনে রাখতে হবে। এইটা মেডিকেলের জন্য আমরা যখন পড়াই তখন এখানে আমরা কি করি জানো, এখানে আমরা একটা নেমোনিক দিয়ে পড়াই। দেখবা নেমোনিকটা কি? নেমোনিকটা হলো এথময়েডাল, ম্যাক্সিলারি, ফ্রন্টাল, স্ফেনয়েডাল। এথময়েডাল, ম্যাক্সিলারি, ফ্রন্টাল, স্ফেনয়েডাল। আমরা কি সবাই এই 4টা সাইনাসের নাম পারবো? তোমরা অনেকে অলরেডি পারো, তাও আমাকে বলো যে এই 4টা সাইনাসের নাম আমরা পারবো কিনা। বলো, পারবো? 4টা সাইনাসের নাম EMFS, 4টা। এখন এই 4টা সাইনাসই যখন তোমার ভাইরাস, ব্যাকটেরিয়া বা যে কোনো ফানজাই মানে ছত্রাকের সংক্রমণ হয়, সেখানে কি হবে? ইনফ্ল্যামেশন হবে, আমাদের শ্বেত রক্তকণিকাগুলো আসবে, এসে মারামারি শুরু করবে, এবং সেই কারণে কি হবে? এখানে একটা প্রদাহ সৃষ্টি হবে, যার কারণে ব্যথা হয়। যার যার সাইনোসাইটিস আছে, যার যার সাইনোসাইটিস আছে তারা জানো সাইনোসাইটিসে কি হয়। বলো, যার যার সাইনোসাইটিস আছে তাদের জানো কি হয়? প্রচণ্ড মাথা ব্যথা হয়। সাইনোসাইটিসের মেইন প্রবলেম হলো ঠান্ডার মতন তো ফিচার থাকেই, একই সাথে প্রচণ্ড মাথা ব্যথা হয়। ঠিক আছে, এবং যখন সেটা সিভিয়ার পর্যায়ে চলে যায়, যেমন আমাদের ঠান্ডা লাগলে আমাদের সর্দি পড়ে নাক দিয়ে, কিন্তু যখন সেটা সিভিয়ার পর্যায়ে চলে যায় তখন দেখবা সর্দিটা একদম, মানে বলে কি, ওই যে আমাদের বাসায় দেখবা, মানে মা বাবা বাবা যারা আমাদের এল্ডার পার্সন আছে তারা বলে যে কি জিনিসটা, সর্দি পেকে গেছে টাইপ একটা অবস্থা। আসলে কি হয়, আমাদের যে মিউকাস তরলটা থাকে, মিউকাস তরল তখন ইনফ্ল্যামেশন হচ্ছে, ওখানে ব্যাকটেরিয়া চলে আসছে, জীবাণু চলে আসছে, দ্যাটস ওয়াই এটার কালার আর সাদা থাকে না, মিউকাসটা হলুদ হয়ে যায়। বুঝতে পারছো? মিউকাসটা হলুদ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা মনে রাখতে হবে, সাইনোসাইটিসের মেইন লক্ষণ হলো মাথা ব্যথা, মুখে ব্যথা, মানে যেখানে সাইনাসের ইনফ্ল্যামেশন সেখানে ব্যথা। যদি ফ্রন্টাল সাইনাসে তোমার হয়, সাইনোসাইটিস হয়, তাহলে কি হবে? প্রচণ্ড কপালে ব্যথা, মাথা ব্যথা করবে। যদি কারোর ম্যাক্সিলারি সাইনাস এফেক্টেড হয় তাহলে কি হবে? এখানে প্রচণ্ড ব্যথা হবে। বুঝতে পারছো? প্রচণ্ড ব্যথা হবে। আচ্ছা, মাথা ব্যথা আসলে পুরো যেহেতু মুখমণ্ডলের ব্যাপার, সো মাথা ব্যথাটাই মোস্ট কমন, এইটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আশা করি এখন আমরা পারবো 4টা সাইনাস এবং তাদের ইনফ্ল্যামেশন কেন হয়, কিভাবে হইল, এইগুলা। আচ্ছা, তাহলে সাইনোসাইটিস যখন শুরু করছি শেষও করে ফেলি। হ্যাঁ, দেখো সাইনোসাইটিসের 2 ধরনের প্রকারভেদ আছে, একটা হলো অ্যাকিউট, একটা হলো ক্রনিক। তোমাদেরকে আমি একটু বলি, চিকিৎসা বিজ্ঞানে আমরা সব সময় যে কোনো রোগকে 2টা ভাগে ভাগ করতে পারি, অ্যাকিউট এবং ক্রনিক। সো অ্যাকিউট মানে হলো কি? অ্যাকিউট মানে হলো যেটা খুবই রিসেন্ট, মানে ধরো 1-2 সপ্তাহ শুরু হয়েছে, মানে মাত্রই শুরু হয়েছে। ক্রনিক হলো লং টাইম ধরে আছে। বুঝতে পারছো? লং টাইম ধরে আছে, সেগুলোকে আমরা বলি ক্রনিক। হ্যাঁ, অনেকেরই সর্দি লেগেই থাকে, তাই না? যাই হোক, মাথা ব্যথাটা আসলে কষ্টকর অনেক, যে কোনো ইয়ের ক্ষেত্রে, যেমন মাইগ্রেনের পেইন বা সাইনোসাইটিস, এগুলো খুবই পেইনফুল। যাই হোক, তাহলে অ্যাকিউট সাইনোসাইটিসের স্থায়িত্বকাল কত? 4 থেকে 8 সপ্তাহ। ক্রনিক হলো 8 থেকে 8 সপ্তাহ থেকে 2 মাসের বেশি। তাহলে দেখো এই জিনিসগুলো থেকে, যে রোগের কারণের মধ্যে যে ব্যাকটেরিয়া সাইনাসের নামগুলো আছে, সরি ব্যাকটেরিয়া ভাইরাসের নামগুলো আছে, এই জায়গাগুলো থেকে তোমাদেরকে কিন্তু অবজেক্টিভ দেওয়া হইতে পারে। ঠিক আছে, এমসিকিউ দেওয়া হইতে পারে। মেডিকেলের জন্য তো লাগবে, এইচএসসির এমসিকিউ ও এখান থেকে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা দেখো ভাইরাস ব্যাকটেরিয়ার নাম টাম দেওয়া আছে, এগুলো একটু দেখবা। আর এখানে হলো রোগের কিছু
প্রতিকার দেওয়া আছে তোমাদের বইয়ে, ওগুলা রিডিং পড়ে নিবা। তারপরেই আমাদের শুরু হয়ে যাবে ওটাইটিস মিডিয়া। আমাদের সাইনোসাইটিস শেষ, এখন আমরা পড়বো ওটাইটিস মিডিয়া। কথা হইলো আপু ওটাইটিস মানে কি, মিডিয়া মানে কি? আচ্ছা, আমাদের এগেইন ইটস ভেরি আনফর্চুনেট তোমাদের সমন্বয় ও নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা নাই। সো সমন্বয় ও নিয়ন্ত্রণ এই চ্যাপ্টারে সুন্দর করে কান এর বর্ণনা দেওয়া আছে। আমাদের বাইরে থেকে কানের যে অংশটা দেখা যায় এটা হলো বহিকর্ণ, মাঝখানে কানের 3টা অস্থি সহ একটা অংশ আছে সেটাকে বলা হয় মধ্যকর্ণ, এবং তারপরে কানের যে অংশটা ব্রেনের সাথে কানেক্টেড সেটাকে বলা হয় অন্তকর্ণ। বুঝতে পারছো? অন্তকর্ণ। তাহলে 3টা পার্ট আছে, কি কি? বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ, 3টা পার্ট আছে। এখন এই মধ্যকর্ণ, মধ্যকর্ণকে বলা হয় মিডিয়া, মধ্যকর্ণকে বলা হয় মিডিয়া। আর মানে মাঝে, মিডিয়া মানে হলো মাঝে। ওটাইটিস বেসিক্যালি বলে কি মধ্যকর্ণের সংক্রমণ। আইটিস, আইটিস মানে কি বলো? প্রদাহ। তাইলে ওটাইটিস মানে হলো মধ্যকর্ণের সংক্রমণ। আমাদের কানের 3টা পার্ট আছে, বাইরেরটা, মাঝখানেরটা আর ভেতরেরটা। এর মধ্যে মাঝখানের পার্টের যেই সংক্রমণ সেইটার নামই কি বলো? সেটার নামই কি? ওটাইটিস মিডিয়া। ওটাইটিস মিডিয়া। আমরা কি সবাই বুঝছি ওটাইটিস মিডিয়া মানে কি? সবাই একটু বলো তো। মধ্যকর্ণের সংক্রমণ। এগেইন ওটাইটিস বানানটা লিখে দিই যাতে তোমাদের ভুল না হয়। তোমরা অনেকে ভুলভাল লিখছো, বই দেখবা, বই দেখলেই তো পারা যায়। ওটাইটিস, ঠিক আছে? ওটাইটিস মিডিয়া, ওটাইটিস মিডিয়া। তাহলে মধ্যকর্ণের সংক্রমণ কেন হয়? আবারও সেম কথা, জীবাণু দ্বারা সংক্রমিত হইলে হয়। কিন্তু কথা হলো ওটাইটিস মিডিয়া বাচ্চাদের বেশি হয়। কেন বাচ্চাদের বেশি হয়? এরও একটা কারণ আছে, আমি দেখাচ্ছি, ছবি দেখাইলেই বুঝতে পারবা, ঠিক আছে? হ্যাঁ, ওটাইটিস মিডিয়া মানে মধ্যকর্ণের সংক্রমণ। ভেরি গুড। তাইলে ওটাইটিস মিডিয়ার মধ্যে আমরা একটু চলে যাই, বইটা দেখো তোমরা। ওটাইটিস মিডিয়া মানে হলো মধ্যকর্ণের সংক্রমণ। কেন হয় জিনিসটা দেখো, আমি যেটা বললাম যে মাঝখানের কানে, মানে কানের মাঝখানের পোর্শনকে বলা হয় মধ্যকর্ণ। এই মধ্যকর্ণের সাথে আমাদের ইউস্টেশিয়ান টিউব নামে একটা নালী থাকে। ইউস্টেশিয়ান টিউব, ইউস্টেশিয়ান টিউব, ইউস্টেশিয়ান টিউব কি? এটা হলো গলবিলের সাথে একটা সম্পর্ক, ঠিক আছে? আমাদের গলবিল বা ফ্যারিংস, হ্যাঁ, তোমাদের নাসা গলবিল আছে, তারপরে মুখ গলবিল আছে, ঠিক আছে? তাইলে এইটাকে বলা হয় কি তোমার গলবিল। তাহলে গলবিলের সাথে এই মাঝখানে, কানের মাঝখানে ডিরেক্ট একটা লাইন আছে, আমি তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এই ছবিটা দেখো, এইটুক হলো কান, ঠিক আছে? এটা মনে করো তোমার কান, ওকে? এইটা হলো কানের বাইরে থেকে দেখা যাচ্ছে। এবারে এইখান থেকে তুমি ভিতরে ঢুকবা, ঢুকে এখানে কানের পর্দা আছে, কানের পর্দা ফেটে যায় না? কাউকে কখনো এত জোরে থাপ্পড় মারছো বা মারতে দেখছো যে কানের পর্দা ধরেই ফেটে গেছে? হ্যাঁ, দেখছো? তাইলে এই সেই কানের পর্দা যেটাকে বলা হয় টিম্প্যানিক মেমব্রেন বা কর্ণপটহ। এটা আমরা মেডিকেল অ্যাডমিশন কোর্সে ডিটেলস পড়বো, ঠিক আছে? ওকে। তাইলে এইটা হইলো আমাদের কানের পর্দা, এবং এর সাথে 3টা হাড্ডি লাগানো থাকে, 1 2 3, হ্যাঁ? ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, 3টা ছোট ছোট হাড্ডি লাগানো থাকে। আর একটা জিনিস খেয়াল করো, এই আমাদের মধ্যকর্ণ, এই যে এইটুকুই হলো আমাদের মধ্যকর্ণ, বুঝছো? এখান থেকে একটা নালী চলে গেছে, দেখো খেয়াল করে, এটাই গলবিলের সাথে আমাদের সংযুক্ত। এই নালীটাকে বলে ইউস্টেশিয়ান টিউব, ইউস্টেশিয়ান নালী। সবাই কি দেখতে পারছি? সবাই কি দেখতে পারছি? প্লিজ তোমরা গসিপ করো না, এই কমেন্টগুলো দেখলে আসলে ভালো লাগার থেকে খারাপ লাগে বেশি, ঠিক আছে? সো প্লিজ ডোন্ট গসিপ, আমরা একটু পড়াশোনা করি। তাইলে এই যে মধ্যকর্ণের সাথে গলবিলের যে সংক্রমণ, এটাকেই বলতেছি আমরা ইউস্টেশিয়ান টিউব, ইউস্টেশিয়ান টিউব, ঠিক আছে? এই যে এটাই হইল সমস্যা। তুমি এই প্যাথোজেনেসিসটা পড়ো, এমনি বুঝবা। প্যাথোজেনেসিস মানে হলো একটা রোগ হয় কিভাবে। দেখো, এই গলবিলের সাথে মধ্যকর্ণের সংযোগ স্থাপনকারী ইউস্টেশিয়ান টিউব অধিকাংশ সময়ই বন্ধ থাকে, শুধু ঢোক গেলার সময়
তোমার খুলে যায়, ঠিক আছে? তার মানে আমরা যখন ঢোক গিলি তখন এই নালীর এই টিউবটা খুলে যায়। তাহলে খুললে কি হবে? দেয়ার ইজ এ হাই রিস্ক যে গলবিল থেকে জিনিসটা তোমার মধ্যকর্ণে জিনিসটা পৌঁছায় যাবে। চিন্তা করে দেখো, বাচ্চারা একদম ছোট্ট বেবিরা, তাদেরকে যখন খাওয়ানো হয়, যে কোনো লিকুইড যখন খাওয়ানো হয়, সেই লিকুইড যদি তারা মানে একদম শুয়ে আছে, ধরো শোয়ানো অবস্থায় তাদেরকে খাওয়ানো হয়, তাহলে কি হবে? ডিরেক্ট গলবিল থেকে ডিরেক্ট একদম মধ্যকর্ণে চলে যাবে, তাই না? বড়দের ক্ষেত্রে এটা হয় না, কারণ বড়দের ইউস্টেশিয়ান টিউবটা একদম সোজা না, একটু বাঁকা করে থাকে, কিন্তু বড়দের ক্ষেত্রেও মোটামুটি কমন। বাট বাচ্চাদের ক্ষেত্রে ইনভ্যারিয়েবলি কোনো বাচ্চাকে যদি একদম শোয়ানো অবস্থায় লিকুইড জিনিসপত্র বা যে কোনো জিনিসপত্র খাওয়ানো হয়, তাহলে খুবই একটা রিস্ক হয়ে যায় যে জিনিসটা কোথায় চলে যাবে? মধ্যকর্ণে চলে যাবে। আমরা কি এটা বুঝতে পারছি? আমরা কি এটা বুঝতে পারছি? সবাই একটু বলি, বলো কিভাবে জীবাণুটা পৌঁছাচ্ছে, ইউস্টেশিয়ান টিউবে সমস্যা হচ্ছে, এটা কি আমরা সবাই বুঝছি? অসুবিধা নাই, যারা লেট করছো কোনো প্রবলেম নাই, অনলাইন ক্লাস, তো এটা তো থেকেই যাবে সামনের অংশটুকু, আবার দেখে নি। এখন আমাকে বলো যেটা আমরা সবাই বুঝছি কিনা। জি আপু বুঝছি, ঠিক আছে, সবাই বলতেছো বুঝছি, থ্যাংক ইউ। এই জিনিসগুলাই তোমাকে বুঝতে হবে, তুমি সব পড়ে লাভ নাই, তোমাকে কিছু জিনিস একদম মানে খুব ভালো করে জানতে হবে, ঠিক আছে? না বিষম লাগে এটার জন্য না, এটার আলাদা একটা মেকানিজম আছে। ওইটা হইলো তোমার এপিগ্লটিস বা আলজিহ্বা নামে একটা জিনিস তোমাকে কন্ট্রোল করে। আমাদের শ্বাসতন্ত্র আলাদা, আর আমাদের খাবার যে লাইন দিয়ে যায় সেই লাইন আলাদা, ঠিক আছে? তাহলে আমাদের খাবার যখন আমরা চিবাই তখন শ্বাসনালীর অংশ ঢেকে থাকে এপিগ্লটিস দিয়ে, আর যখন আমরা শ্বাস নিই তখন খাবার নালীর এইটা ঢেকে থাকে। এখন যদি কোনো কারণে খাইতে খাইতে খাবারটা শ্বাসনালীতে চলে যায়, তখন আমাদের এই যে বিষম লাগে। বুঝতে পারছো? এইটা ওইটা এক না, বুঝছো? এই জিনিসগুলোর এক্সপ্লেনেশন অনেক সুন্দর। যেমন আমাদের হেঁচকি ওঠে না, হেঁচকি ওঠাও কিন্তু এই যে আমরা বলি আমাদেরকে কেউ মনে করছে বিষম লাগলে কি বলি, কেউ মনে করছে, কেউ মনে করে না ভাই। হেঁচকি হয় কেন? কারণ আমাদের ডায়াফ্রাম যখন ইরিটেটেড হয়, আমাদের ডায়াফ্রাম আছে না, আমরা আজকে পড়বো লাংসের নিচে যে ডায়াফ্রাম থাকে, ডায়াফ্রাম পেশি, সেই ডায়াফ্রাম যখন ইরিটেটেড হয় তখন আমাদের হেঁচকি ওঠে। তোমরা কি এটা জানতে আগে? বলো তো। সেই যে হাঁচি, কাশি, কাশি কেন হয়? কাশি হয় যে শ্বাসতন্ত্রে কোনো জীবাণু ঢুকে গেলে আমরা কাশি দিয়ে ফেলাই দিই। হাঁচি দেই কেন? আমাদের নেজাল ক্যাভিটিতে কোনো জীবাণু যদি মানে যেটা ঢোকার কথা না সেটা যদি ঢুকে পড়ে, তখন আমাদের বডির প্রথম রেসপন্স হলো হাঁচি দেওয়া। তাহলে হাঁচি, কাশি, এই যে বিষম লাগা, এই সবগুলা হইলো আমাদের বডির প্রোটেক্টিভ মেকানিজম। প্রোটেক্টিভ মেকানিজম, বুঝছো? জিনিসগুলো ইন্টারেস্টিং না? জানলে ইন্টারেস্টিং, এই জন্য বায়োলজি জানলে ইন্টারেস্টিং, ঠিক আছে? ওকে, তাইলে এই ওটাইটিস মিডিয়াও দুই ধরনের হয়। বলো তো, যেটা মাত্র শুরু হয়েছে স্বল্পস্থায়ী, সেইটাতে তোমার কি নাম দিব, অ্যাকিউট নাকি ক্রনিক? যেটা মাত্র শুরু হয়েছে সেটাকে আমরা কি বলবো, অ্যাকিউট নাকি ক্রনিক? এক্স্যাক্টলি, আমরা বলবো অ্যাকিউট। আর যেটা লং টাইম ধরে থাকবে সেটা হলো দীর্ঘস্থায়ী বা ক্রনিক। এখানেও কিছু তোমার ভাইরাস টাইরাসের নাম দেওয়া আছে, এগুলা পড়ে ফেলবে। আমি অলরেডি ছবিটা এক্সপ্লেন করে দিছি। এটা হলো নর্মাল ছবি, আর এটা দেখো একদম পুজ জমে আছে। এগেইন মেডিকেলে ভর্তি হওয়ার পর কখনো আর পুজ শব্দটা উচ্চারণ করতে পারবা না, তোমাকে বলতে হবে পাস, ঠিক আছে? মেডিকেলে ভর্তি হওয়ার পর পুজ শব্দটা উচ্চারণ করতে পারবে না, কি বলতে হবে? পাস। তারপর মেডিকেলে ভর্তি হওয়ার পর তোমার এটা বলা যাবে না, পরশুকা, কশেরুকা, এগুলা বলা যাবে না, ভার্টিব্রা, রিবস, এইগুলা বলতে হবে, বুঝছো? এই অল ইন্দ্রনীলয় বললে একদম ফেল। অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল বলতে হবে। সো এইগুলার মানে ব্যাপার স্যাপার আছে আর কি। এনিওয়েজ, দেখো বাচ্চাদের কেন বেশি হয়, এই 5টা পয়েন্ট খুবই ইম্পর্টেন্স দিয়ে পড়ে ফেলবে, এটা অনুধাবনে আসতে পারে, ঠিক আছে? অনুধাবনে আসতে পারে এটা। ওকে, তাইলে আশা করি আমরা বুঝতে পারছি। এরপরে এখানে হলো তোমার এখানে প্রতিকার দেওয়া আছে, এগুলা
তোমরা সুন্দর মতন রিডিং দিবা। কেন রিডিং দিবা জানো? এখানে এই যে মাইরিঙ্গোপ্লাস্টি নামে একটা সার্জারি অপারেশনের নাম বলা হয়েছে, ঠিক আছে? টিম্পেরেস্টমি টিউব দেওয়া হয়েছে যখন অনেক দিন ধরে এই একই তোমার ওটাইটিস মিডিয়া থাকে। আমি তোমাদেরকে এখন 5 স্টার টপিক পড়াচ্ছি, তো 5 স্টার টপিকগুলাই আমরা একদম ডিটেলসে সময় নিয়ে পড়বো, ঠিক আছে? এটা হলো কথা। আরেকটা জিনিস সেটা হলো সরি, আমাকে বলো তো যারা এই বলো তো কোন ডাক্তাররা, কোন বিষয়ের ডাক্তাররা এই ওটাইটিস মিডিয়া ডিল করে বলো তো? কোন বিষয়ের ডাক্তাররা ওটাইটিস মিডিয়া ডিল করে জানো? ইএনটি। ইএনটি মানে কি? ইএনটি মানে কি? ইয়ার, নোজ, থ্রোট। এবার বাংলা করো, বাংলা করো, ইএনটির বাংলা করো। মডার্ন ভাইব না, মেডিকেলে হলো তোমার সব কিছু ইংলিশে বলতে হয়, কারণ মেডিকেলের সব টেক্সট বুক ইংলিশে, ঠিক আছে? মেডিকেলের সব টেক্সট বুক ইংলিশে, সো বাংলায় বলা যাবে না। পরশুকা আর কশেরুকা একই না, পরশুকা হলো রিবস আর কশেরুকা হলো, রিবস হলো বুকের হাড্ডি আর কশেরুকা হলো মেরুদণ্ডের হাড্ডি, ভার্টিব্রা, ঠিক আছে? তাহলে ইএনটি মানে হলো নাক কান গলা বিশেষজ্ঞ, ঠিক আছে? এই তো তোমরা পারো, তাহলে ইএনটি। হ্যাঁ, আর আই স্পেশালিস্টদের কি বলে জানো? আই স্পেশালিস্টদের কি বলে এটা আমরা অনেকেই জানি না। আই স্পেশালিস্টদের বলে অপথ্যালমোলজিস্ট, অপথ্যালমোলজিস্ট, ঠিক আছে? এনিওয়েজ, তাইলে আমাদের শ্বসনতন্ত্রের রোগ পড়া শেষ, ঠিক আছে? আমাদের সাইনোসাইটিস এবং ওটাইটিস মিডিয়া পড়া শেষ, ওকে? এখন আমরা পড়ব গ্যাসীয় পরিবহন। গ্যাসীয় পরিবহন কি কি গ্যাস আছে? অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড। তার আগে আমি তোমাদেরকে এই প্রশ্বাস নিঃশ্বাস কৌশলটা একটু বুঝাই দিব। এইটা বুঝলে তোমার জন্য পরে যে গ্যাসীয় পরিবহনটা বোঝা সহজ হবে। না, এনইটি বলা যাবে না, ঠিক আছে? ইএনটি স্পেশালিস্টই বলতে হবে, ঠিক আছে? তোমরা এত মানে সুন্দর সুন্দর প্রশ্ন করো, এই জীবনে আমার মাথায় আসেই নাই এই প্রশ্ন যে আসলেই তো ইএনটি কেন বলতে হবে, এনইটি কেন বলা যাবে না, তাই না? আচ্ছা, আমাদের দুইটা লাংস আছে, এবং এইখানে আছে ডায়াফ্রাম। তোমরা আমাকে বলো মানব শ্বসনতন্ত্রের মূল অঙ্গ কোনটা? লাইভ আটকে যাচ্ছে না তো? আমার নেট এখানে একদম স্টেবল, আমি দেখতেছি অলরেডি সব ঠিক আছে। তোমার নেট কানেকশনের প্রবলেম থাকতে পারে, ওকে? আচ্ছা, তাইলে আমাদের শ্বসনতন্ত্রের মেইন অঙ্গ কোনটা, মেইন অংশ কোনটা? লাংস বা ফুসফুস। কয়টা আছে? কয়টা লাংস আছে? দুইটা। দুইটা ফুসফুস আছে আমাদের, তাই না? দুইটা ফুসফুস, ওকে। হ্যাঁ, ঠিক আছে। এইবার দেখো, ফুসফুস এবং নিচে আছে হলো ডায়াফ্রাম। আমরা নাক দিয়ে শ্বাস নিব। নাক দিয়ে শ্বাস নেওয়ার সময় আমাদের যে ডায়াফ্রামটা আছে, ডায়াফ্রামটা নিচের দিকে নেমে যায়। ডায়াফ্রাম নিচের দিকে নেমে যায়, নিচে নেমে এই ধনুকের মতো বাঁকা ডায়াফ্রাম সোজা হয়ে যায়, ঠিক আছে? সোজা হয়ে যায়। দেখো, যখনই ডায়াফ্রাম সোজা হয়ে গেল, এতখানি জায়গা কি ফাঁকা হয়ে গেল না? তোমরা বলো, যখনই ডায়াফ্রাম এখান থেকে নিচে নেমে আসছে তখন কি অনেক জায়গা বাড়লো না? কেন এই জায়গাটা বাড়তেছে? টু এক্সপ্যান্ড দ্য লাংস, ঠিক আছে? এই লাংসগুলোকে এক্সপ্যান্ড, বড় হইতে দিতে হবে, যাতে এনাফ বাতাস তুমি ইনহেল করতে পারো, প্রশ্বাস নিতে পারো। বুঝছি? সবাই বুঝছি? তাহলে কি করতে হবে আমাদের? যখন এই লাংস বানান তোমরা কি বলতেছো এইগুলা? হ্যাঁ, কিরে, লাংস বানান কি? আর এইটা মানে কি? মাইর।
এইটা মানে হলো লাঞ্চ, মানে হলো দুপুরের খাবার, আর লাংস মানে হলো ফুসফুস। ঠিক আছে, লাংস মানে হলো ফুসফুস। তাহলে এখন আমি একটু বলি, সেটা হলো এই ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে যখনই ডায়াফ্রামটা, আমি যখন নাক দিয়ে শ্বাস নিব, সেই শ্বাসটা কি হবে, তোমার পুরো আমার শ্বসনতন্ত্র হয়ে একদম ষড়যন্ত্র, আমার ট্রাকিয়া, শ্বাসনালী হয়ে লাংসে পৌঁছাবে। লাংসে আসার আগেও কাহিনী আছে যে ব্রঙ্কাস ট্রঙ্কাস থাকে, এগুলো আমরা পড়বো। তো এই ডায়াফ্রাম পেশিটা যখন নিচের দিকে নেমে যায় তখন লাংসগুলো প্রসারিত হওয়ার সুযোগ পায়, আমরা প্রচুর বাতাস ইনহেল করতে পারি, এবং যখন আমরা নিঃশ্বাস ত্যাগ করি তখন ডায়াফ্রামটা আবার ধনুকের মতো বেঁকে যায়, যার ফলে কি হয়, যার ফলে তোমার এই লাংসে চাপ পড়ে এবং লাংস থেকে বাতাস আবার বাইরে বের করে দেয়। এটাই হইল প্রশ্বাস এবং নিঃশ্বাসের মেকানিজম। প্রশ্বাস এবং নিঃশ্বাসের মেকানিজম, ঠিক আছে, এটাই হলো প্রশ্বাস নিঃশ্বাসের মেকানিজম। এখন এখানে একটা কথা আছে যে শুধু ডায়াফ্রামই না, এখানে আমাদের বক্ষগহ্বরে পরশুকা বা রিবসগুলার মধ্যে, বুকের যে হাড়গুলো আছে এই হাড়গুলার মধ্যে কিছু মাসেল থাকে, কিছু পেশি থাকে, সেগুলোকে বলা হয় ইন্টারকোস্টাল মাসেল। ইন্টারকোস্টাল মাসেল, সেই ইন্টারকোস্টাল মাসেলগুলাও সংকুচিত হয়, ডায়াফ্রাম সংকুচিত হয়। যখন হয় কেবলমাত্র তখনই কিন্তু এই জিনিসগুলা পসিবল, ঠিক আছে, তখনই এই প্রশ্বাস এবং নিঃশ্বাসটা পসিবল। এখন তোমরা আমাকে বলো প্রশ্বাস এবং নিঃশ্বাস জিনিসটা সেম কিনা, বলো। ওকে, তোমরা বুঝছো কি বলছি এখানে? আমি জিজ্ঞেস করছি প্রশ্বাস এবং নিঃশ্বাস সেম কিনা। প্রশ্বাস হলো জিনিসটা কি বলো, প্রশ্বাস মানে হলো তুমি শ্বাস নিচ্ছ, শ্বাস নিচ্ছ, আর নিঃশ্বাস হলো তুমি শ্বাস ত্যাগ করতেছো। তাইলে প্রশ্বাস জিনিসটা কি আর নিঃশ্বাস জিনিস, আমরা সবসময় কি বলি আমরা নিঃশ্বাস নেই, নিঃশ্বাস নেই, আমরা কিন্তু নিঃশ্বাস নেই না, আমরা কিন্তু নিঃশ্বাস নেই না, আমরা কি করি, আমরা হলো প্রশ্বাস নেই, আর শ্বাস ত্যাগ করাকেই বলে নিঃশ্বাস। এখন শুনো, এখন এখানে যে কথাটা সেটা হলো যে আমি যে বললাম তোমাদের আরও যে মাসেল আছে, হ্যাঁ, এই যে ইন্টারকোস্টাল পেশি এবং ডায়াফ্রাম পেশি মূলত এই প্রশ্বাস নিঃশ্বাসে ভূমিকা রাখে। তোমাদের আরও মাথায় রাখতে হবে, জিজ্ঞেস করবে তোমাদেরকে, হ্যাঁ, যে প্রশ্বাস নিঃশ্বাস বা রেসপিরেশনের মেইন মাসেল কোনটা, মেইন মাসেল কোনটা, মেইন পেশি কোনটা, মেইন পেশি হলো ডায়াফ্রাম। বুঝতে পারছো? এই জিনিসটা তোমাদের এমসিকিউ বা জ্ঞানমূলকে আসতে পারে, তোমাদের এমসিকিউতেও আসতে পারে বা জ্ঞানমূলকেও আসতে পারে, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো, ডায়াফ্রাম এই জিনিসটা আসবে, হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস, ডায়াফ্রাম বেসিক্যালি কি করে, ডায়াফ্রাম হলো আমাদের বক্ষগহ্বর এবং উদর গহ্বর, বুক আর পেটকে আলাদা করে রাখে, ঠিক আছে। এনিওয়েজ, তাহলে আমাদের প্রশ্বাস নিঃশ্বাস কৌশলটাও শেষ। ওকে, এখন আমি ঝটপট আরেকটা জিনিস তোমাদের একটু বুঝাই দেই যে এই লাংসের গঠনটা কিরকম, এটা আমি একটু বুঝাই। তোমাদের ফুসফুসের গঠনটাও আসবে, বুঝছো? তাহলে ফুসফুসের গঠনটা যদি আমাদের বুঝতে হয়, আমাদের আরেকটু উপর থেকে জিনিসটা শিখতে হবে। যেমন কি, যেমন আমাদের যে ট্রাকিয়া আছে, শ্বাসনালী আছে, সেই ট্রাকিয়া এসে দুই ভাগে ভাগ হয়, ট্রাকিয়া এসে দুই ভাগে ভাগ হয় দুই লাংসে, বুঝছো? এই ট্রাকিয়া বা শ্বাসনালী, এটা খুবই ইম্পর্টেন্ট। ট্রাকিয়া, তোমরা কি ট্রাকিয়ার নাম শুনছো আগে? তোমরা কি এর আগে ট্রাকিয়ার নাম শুনছো? সবাই একটু বলো ট্রাকিয়ার নাম শুনছো কিনা, আশা করি শুনছো। সো ট্রাকিয়া বা শ্বাসনালী দুইটা ভাগে ভাগ হয়, এই ভাগটাকে বলা হয় বাইফার্কেশন অফ ট্রাকিয়া, ঠিক আছে। বাই মানে দুই, বায়োলজিতে বাই মানে দুই, তাই বাইফার্কেশন অফ ট্রাকিয়া। এখন ট্রাকিয়া ভাগ হয় কিসে, তোমরা কি বলতে পারবা?
ট্রাকিয়া কিসে ভাগ হয়? ট্রাকিয়া ভাগ হয় ব্রঙ্কাস। ব্রঙ্কাস এই যে লাংসে প্রবেশ করতেছে না, এটাই ব্রঙ্কাস। ঠিক আছে, ব্রঙ্কাস। ট্রাকিয়া ভাগ হবে, আমি গোছায় লিখে দিব, আগে শুনো। ট্রাকিয়া ভাগ হবে ব্রঙ্কাস। এই ব্রঙ্কাস প্রাইমারি হইতে পারে, এই ব্রঙ্কাস সেকেন্ডারি হইতে পারে। ঠিক আছে, এখান থেকে আরো ভাগ হইতে পারে। এই ব্রঙ্কাস আবার ভাগ হবে কিছু জানো? ব্রঙ্কাস আবার ভাগ হবে ব্রঙ্কিওলে। ব্রঙ্কাস ভাগ হবে ব্রঙ্কিওলে। ঠিক আছে, পিচি 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 শাখা আছে, ব্রঙ্কাস ভাগ হবে ব্রঙ্কিওলে। তাহলে ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, এবং এই ব্রঙ্কিওলগুলা পরবর্তীতে বিভিন্ন নাম আছে, রেসপিরেটরি ব্রঙ্কিওল, টার্মিনাল ব্রঙ্কিওল। ঠিক আছে, এরকম অনেক কিছু আছে। সো বেসিক্যালি তোমাকে মনে রাখতে হবে শ্বসন বৃক্ষ যে ছবিটা আছে তোমাদের রেসপিরেটরি ট্রি, ওইখানে দেখবা ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল এইটা ভাগ আছে। ঠিক আছে, প্রাইমারি সেকেন্ডারি ব্রঙ্কাস আছে এবং ব্রঙ্কিওল আছে কি টার্মিনাল ব্রঙ্কিওল, রেসপিরেটরি ব্রঙ্কিওল। রেসপিরেটরি মানে কি শ্বসন, আর টার্মিনাল মানে কি প্রান্তীয়। এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, গেল। আর আমাদের লাংসের যে একক, লাংসের একক, ক্ষুদ্রতম একক বা শ্বসনতন্ত্রের ক্ষুদ্রতম একককে আমরা কি বলি? শ্বসনতন্ত্রের ক্ষুদ্রতম একককে আমরা কি বলি বলো তো সবাই, একটু দেখি পারেন কিনা। শ্বসনতন্ত্রের ক্ষুদ্রতম একককে আমরা কি বলি? আচ্ছা, তোমরা একটা কাজ করো, 1 মিনিট সময় দাও আমাকে, ঠিক আছে? আর বলো যে অ্যালভিওলাসের ক্ষুদ্রতম একককে আমরা কি বলি? হ্যাঁ, অনেকেই বলতে পারতেছো অ্যালভিওলাস। অ্যালভিওলাস গ্রুপেই দেওয়া আছে, লাইভটা গ্রুপেই হচ্ছে। ঠিক আছে, লাইভটা গ্রুপেই হচ্ছে। আগের দিন লাইভ হয়েছে আমার পেজে, দ্যাটস ওয়াই অনেক স্টুডেন্ট ছিল এই গ্রুপে। তোমরা হলো 25-এর স্টুডেন্ট, সায়েন্সের অ্যাসপিরেন্ট কম, তো যার কারণে মানে পার্টিসিপেন্ট কম, বুঝতে পারছো? শুধু ইংলিশ ক্লাস আছে, এটাও একটা রিজন। বাট গতদিন হলো লাইভ হয়েছে আমার পেজ থেকে, আর এটা হলো ডিরেক্ট গ্রুপে লাইভ হচ্ছে, বুঝতে পারছো? এই কারণে পার্টিসিপেন্ট কম। এনিওয়েজ, যাদের সমস্যা আছে তারা পরে দেখে নেবে, কোনো অসুবিধা নেই। একটা কাজ করো, শুনো, এই যে শ্বসনতন্ত্রের ক্ষুদ্রতম একক তোমরা অ্যালভিওলাস বললা, আমাকে বলো তো স্নায়ুতন্ত্রের ক্ষুদ্রতম এককের নাম কি? স্নায়ুতন্ত্রের ক্ষুদ্রতম এককের নাম কি বলো তো? বলো, স্নায়ুতন্ত্রের ক্ষুদ্রতম এককের নাম কি? স্নায়ুতন্ত্রের ক্ষুদ্রতম এককের নাম নিউরন। স্নায়ুতন্ত্রের ক্ষুদ্রতম এককের নাম হলো নিউরন। হ্যাঁ, রেচনতন্ত্রের ক্ষুদ্রতম এককের নাম হলো নেফ্রন। নিউরন, নেফ্রন। ঠিক আছে, এই দুটার মধ্যে প্যাচ লাগাবে না। আর শ্বসনতন্ত্রের ক্ষুদ্রতম এককের নাম অ্যালভিওলাস। ঠিক আছে, অ্যালভিওলাস, এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, এই জিনিসগুলা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাইলে আমরা ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিউল
আমরা লাংসের ক্ষুদ্রতম একক অ্যালভিওলাস পড়ে ফেলছি। কথা হইলো আপু, আমাদের বইয়ে তো আরো অনেক কিছু লেখা আছে যে লাংস বাম ফুসফুসের কয়টা খণ্ড, ডান ফুসফুসের কয়টা খণ্ড, কিভাবে মনে রাখবো? শুনো, এইটা দিয়ে আমরা মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রেও মনে রাখি, তোমরাও মনে রাখবে। L2R3 8/10, এই জিনিসটা লিখো, আমি ব্যাখ্যা করতেছি। L2R3 8/10, ঠিক আছে? L2R3 8/10 কথাটার মানে কি? L মানে হলো লেফট, R মানে হলো রাইট, তাহলে বাম ফুসফুস ডান ফুসফুস, বাম ফুসফুসের 2টা খণ্ড, ডান ফুসফুসের 3টা খণ্ড, ঠিক আছে? তাইলে কালকে আমরা বলছি হার্টের ওখানে এটা হলো ডান পাশ, এটা হলো লেফট বা বাম পাশ। সো এখানে 2টা খণ্ড, এই যে 1টা 2টা, আর ডান ফুসফুসে 1 2 3, 3টা খণ্ড, ঠিক আছে? 3টা খণ্ড হবে আমাদের ডান ফুসফুসে, আর বাম ফুসফুসে এই যে 1টা খণ্ড মাত্র, মানে একটা দাগ দিয়ে 2টা খণ্ড হলো। তাহলে L2R3, এটা সবাই বুঝছি। এইটা কিন্তু এমসিকিউতেও আসতে পারে, L2R3, ঠিক আছে? L2R3। আচ্ছা, আর বাম ফুসফুস আরও পরবর্তীতে এই যে ব্রঙ্কাই, ব্রঙ্কিউল এগুলাও লাগে। কয়টা আছে? বাম ফুসফুসে 8টা, ডান ফুসফুসে 10টা। তাইলে মেডিকেল অ্যাডমিশন কোর্সে আমরা যখন ক্লাসগুলো করব তখন ভালো করে বুঝতে পারবো যে এই জিনিসগুলা কিভাবে টেকনিক দিয়ে শর্টকাটে মনে রাখা যায়। কিন্তু এখন তোমাদেরকে মানে এটা হেল্প করবে এমসিকিউ এর জন্য, ঠিক আছে? আবার যদি সিকিউ আসে হঠাৎ করে যদি ভুলে যাও, এটা সুন্দর মতন মনে রাখতে পারবা। L2R3 8/10, সবাই কি বুঝছো? 2টা বাম ফুসফুসে 2টা খণ্ড, ডান ফুসফুসে 3টা খণ্ড, এবং আরও 8/10 হলো ব্রঙ্কাস ব্রঙ্কিউলে ভাগ হওয়া, ঠিক আছে? এটা তোমাদের বইয়ে আছে, দেখবা? দেখাই, দাঁড়াও। এগুলো হলো সব অ্যালভিওলাসের অ্যালভিওলাসের গঠন। এই যে এখানে পুরা তোমার জিজ্ঞেস করলাম না যে ফুসফুসের গঠন যদি পরীক্ষা আসে কি আঁকবা, সব সময় আঁকবা হইলো বইয়ের ছবি। তোমরা যদি বইয়ের ছবি আঁকো তাহলে কেউ কখনো তোমাকে 1 নাম্বারও কাটবে না, কিন্তু তুমি যদি নিজের মতো একটা এঁকে বসে থাকো তখন তোমার নাম্বার কাটতে পারে, কারণ টিচাররা এই সব ছবি দেখেই অভ্যস্ত। দ্যাটস ওয়াই বইয়ের ছবি আঁকবা, বুঝছো? তাইলে যখনই তোমার ফুসফুসের গঠন আসবে তুমি কি করবে? এরকম একটা ট্রাকে আঁকবা। এই যে আমি তোমাদেরকে যেমন ট্রাকে আঁকছি, তারপর যেরকম ভাগ করছি জিনিসটা এবং ব্রঙ্কাসে 2 দিকে চলে গেছে, এবং পরবর্তীতে ব্রঙ্কাসগুলো ব্রঙ্কিউলে। এত রং বেরঙের করার দরকার নাই, তুমি জাস্ট ভাগগুলা বুঝাইছো কিনা সেটা হবে। দেখো, ডান ফুসফুস এইভাবে ভাগ হয়েছে, এখানে একটা এখানে একটা, এবং ডান ফুসফুস 3টা ভাগে ভাগ হয়েছে, 1 2 3। এই লাংস তোমরা আইটেম দিবা, বুঝছো? মেডিকেলে প্রতিদিন প্রতিটা সাবজেক্টের 10 মার্ক করে ভাইবা হয়, বুঝছো কি বলছি? মেডিকেলে প্রতিদিন প্রত্যেক সাবজেক্টে 10 মার্ক করে ভাইবা হয়, এটাকে বলা হয় আইটেম। তো এই আইটেমে এরকম লাংস, মানুষের লাংস এরকম ধরতে হয়, ধরে বলতে হয়, আইডেন্টিফাই করতে হয় যেটা কোন পাশের লাংস, হ্যাঁ, তারপরে সেটা বুঝতে হয়। তো আমরা কি দেখে বুঝি? আমরা দাগ দেখে বুঝি, কোন পাশে কয়টা খণ্ড এটা দেখে বুঝি। অলসো এই লাংসটা আঁকার সময় একটু এভাবে আঁকবা, দেখো এই জায়গাটা এমন এরকম গর্তের মতো আঁকবা এই লাংসটা, কিন্তু এই লাংস কিন্তু সমান। কেন জানো এখানে এরকম গর্তের মতো কেন? বিকজ এখানে হার্ট থাকে। হার্টের অ্যাপেক্সটাকে জায়গা দেওয়ার জন্য, হার্টকে জায়গা দেওয়ার জন্য বাম দিকের ফুসফুসটা এরকম দেখতে, বুঝছো কি বলছি? হার্টকে জায়গা দেওয়ার জন্য বাম দিকের ফুসফুসটা এভাবে আঁকবা। সবাই ক্লিয়ার? কিভাবে আঁকবা, কেন এরকম একটা গর্ত করে আঁকবা, বুঝছো? ওকে, বুঝছো, থ্যাংক ইউ। তাহলে এটা হলো ফুসফুসের গঠন। আমাদের বেসিক্যালি ফুসফুসের গঠন মানে রিটেন হিসেবে আমরা পড়ে ফেলছি, আর তোমাদের বইয়ে যা আছে আমি টুকটাক বলবো। আমাদের বাকি হলো অ্যালভিওলাসের গঠন আর হলো গ্যাসীয় পরিবহন। সো এইটা পড়লে মোটামুটি আমাদের পড়াটা হয়ে যায়। এখন আমরা যেটা বলি যে অ্যালভিওলাস হলো ফুসফুসের
গঠন এবং কার্যকরী একক, এটা তোমার জ্ঞানমূলকে আসতে পারে, এটা তোমার এমসিকিউতেও আসতে পারে, এইচএসসিতে। ঠিক আছে, আমি আজকে যে কথাগুলো বলতেছি সবই তোমার একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট, আর যেগুলো নাকি স্পেসিফিক্যালি মেডিকেলের জন্য লাগে সেগুলো তো আমি বলি। এনিওয়েজ, তাহলে এই যে আমাদের লাংসের মধ্যে বেলুনের মতো কিছু স্ট্রাকচার থাকে, এরকম বেলুনের মতো, এই বেলুনের মতো স্ট্রাকচারগুলোকেই আমরা বলি কি অ্যালভিওলাস। অ্যালভিওলাস, ঠিক আছে, বেলুনের মতো স্ট্রাকচারকেই আমরা বলি অ্যালভিওলাস। ঠিক আছে, তাহলে এই অ্যালভিওলাসেই মেইনলি কি হয়, অ্যালভিওলাসেই হইলো গ্যাসীয় বিনিময়টা হয়। তুমি অক্সিজেন ইনহেল করো, শ্বাস নাও, প্রশ্বাসের সাথে অক্সিজেন নিচ্ছ এবং নিঃশ্বাসের সাথে যে কার্বন ডাইঅক্সাইড বের করতেছো, এটা কি এমন হয় বডিতে যে অক্সিজেন আমাদের সারা দেহে পৌঁছায় যায় এবং কার্বন ডাইঅক্সাইড তোমার বের হয়ে যায়? নিশ্চয়ই একটা কেউ তো করতেছে কাজটা, তাই না? আমরা গতদিন রক্ত যখন পড়ছি, রক্ত সংবহন, হৃৎপিণ্ডের রক্ত সংবহন যখন পড়ছি, কিভাবে পড়ছি বলো, কিভাবে পড়ছি? আমরা পড়ছিলাম যে দূষিত রক্ত, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান পাশে হার্টে আসে, ডান পাশের হার্টে। যেমন আমরা এরকম একটা চিত্র আঁকছিলাম হার্টে, একে আমরা বলছিলাম দূষিত রক্ত সব আসে রাইট অ্যাট্রিয়ামে, সেটা যায় রাইট ভেন্ট্রিকলে, পরবর্তীতে পালমোনারি আর্টারি হয়ে লাংসে ঢুকে যায়, তাই না? এপাশ থেকে পালমোনারি আর্টারি হয়ে, পালমোনারি ধমনী হয়ে লাংসে ঢুকে যায়। তো আর লাংস থেকে পালমোনারি শিরা দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসে কোথায়? এই যে লেফট অ্যাট্রিয়ামে, পরবর্তীতে লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা হয়ে সারা দেহে চলে যায়। নিশ্চয়ই তোমাদের মনে আছে, তাই না? নিশ্চয়ই তোমাদের মনে আছে। সো এই জিনিসটাই কে করে? অ্যালভিওলাস। অ্যালভিওলাস হইলো মেনলি এই কাজটা করে, অ্যালভিওলাসের কারণে এটা পসিবল হয়। সো অ্যালভিওলাসকে তুমি যখন জুম করবা, জুম করে দেখবা, বা একটা অ্যালভিওলাসকে যখন দেখবা মাইক্রোস্কোপের নিচে, তখন তুমি বুঝবা যে কি বুঝবা, তখন তুমি বুঝবা যে জিনিসটা আসলে এরকমই দেখতে। দেখো খেয়াল করে, একটা কলসির মতন দেখতে, তাই না? এই যে কলসি, কলসি তো এমনও দিতে পারতো, এরকম এরকম কেন দিছে? এটা হলো এটার কোষ, কোষের গঠন, আবরণী কোষের গঠন। স্কোয়ামাস এপিথেলিয়াম বলে, আইসাকার এপিথেলিয়াম, স্কোয়ামাস এপিথেলিয়াম বা আইসাকার এপিথেলিয়াম। তার মানে এই প্রশ্নটাও তোমাকে দিতে পারে যে, আচ্ছা 1 মিনিট, আজান হচ্ছে, হ্যাঁ, আমরা আজানটা শেষ হইলে আবার ক্লাস শুরু করতেছি।
ওকে, তাইলে এখন আমরা আবার আগের পড়ায় ফিরে যাই। আমি তোমাদেরকে কি বলতেছি, আমরা এখানে অ্যালভিওলাসের গঠন নিয়ে পড়াশোনা করতেছি, তাই না? সো অ্যালভিওলাসের গঠনের ক্ষেত্রে আমরা বারবার যেটা বলতেছি যে এইটা আসলে কেমন দেখতে, এটা হলো মানে বেলুনের মতন একটা গঠন। ফুসফুসের গঠন এবং কার্যকরী একককেই আমরা বলতেছি কি, আমরা বলতেছি অ্যালভিওলাস। বুঝছো জান্নাতুল? প্রশ্ন করলা মনে হয় তুমি, তো এটা মানে বুঝতে পারতেছো এখন? হ্যাঁ, অ্যালভিওলাস হইলো তাইলে কি, ফুসফুসের গঠন এবং কার্যকরী একক, যেটা নাকি আবার বেলুনের মতন দেখতে। ঠিক আছে, তোমরা কি আমার কথা ঠিকমতো দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? আমাকে একটু জানাও তো। সবকিছু ঠিকঠাক আছে? একটু জানাও তো, ক্লাসে কি কোনো প্রবলেম হচ্ছে রাইট নাও? আশা করি হচ্ছে না, তারপরেও ওকে, ক্লিয়ার। হ্যাঁ, ঠিক আছে। আর আজকে শোনো, আজকে কিন্তু ক্লাসে বেশি সময় লাগবে না, ক্লাসের পড়া খুব দ্রুতই শেষ হয়ে যাবে। সো কালকের মতো এত কঠিনও না চ্যাপ্টারটা, একটু কমপ্লেক্স কিছু জিনিসগুলা পড়লেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা কি বলতেছিলাম, এই অ্যালভিওলাসের যে আবরণী, আবরণীর নাম কি? স্কোয়ামাস এপিথেলিয়াম। স্কোয়ামাস, স্কোয়ামাস মানে হলো আইসাকার, তাই না? আইসাকার এপিথেলিয়াম কোষে অ্যালভিওলাসের প্রাচীর গঠিত। এখন এই অ্যালভিওলাসের কিছু বৈশিষ্ট্য আছে যার কারণে এইটা তোমার গ্যাস এক্সচেঞ্জ করতে পারে। কিভাবে গ্যাস এক্সচেঞ্জ করে? অ্যালভিওলাসের প্রাচীর অত্যন্ত পাতলা, অ্যালভিওলাসের প্রাচীর অত্যন্ত পাতলা। তোমাকে এই প্রশ্নটা করতে পারে অনুধাবনে, ঠিক আছে? বা তোমাকে চিত্র দিয়ে দিবে একটা অ্যালভিওলাস, এই যে এরকম 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 আঙুরের থোকার মতন একটা ছবি দিয়ে বলবে কি এই গঠনটার নাম কি, গতে বলবে, আর গতে বলবে যে এখানে ধরো কিভাবে গ্যাস এক্সচেঞ্জ হয়, এটা ঘতেও বলতে পারে। আর এই প্রশ্নটা আসতে পারে যে এই অঙ্গটাই বা অ্যালভিওলাসে কেন গ্যাসের এক্সচেঞ্জটা ভালো হয়, অন্য কোথাও তো হইতে পারতো, কিন্তু কেন অ্যালভিওলাসেই হয়? এর কারণ হলো অ্যালভিওলাসের প্রাচীর অত্যন্ত পাতলা, অ্যালভিওলাসের প্রাচীর অত্যন্ত পাতলা। ঠিক আছে, আচ্ছা। আর এখানে অনেক বেশি সারফেস এরিয়া থাকে, মানে এখানের তোমার এলাকাটা অনেক বড়। সো গ্যাস ইচ্ছা মতো আসতে পারে, যাইতে পারে। ইচ্ছা মতো না, এটারও একটা মেকানিজম আছে, আমি বলতেছি। তাহলে এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। এখন আসো আমরা এখান থেকে ঝটপট পড়ি যে গ্যাস আসে কিভাবে আর যায় কিভাবে, এটা পড়ে আসো। তাহলে বলো, আমরা যেই প্রশ্বাস নেই, আজকে তোমাদেরকে প্রশ্বাস নিঃশ্বাস বলছি, সেম না। এখন আমরা যে প্রশ্বাস নেই, এটার সাথে আমরা কোন গ্যাস ইনহেল করি, কোন গ্যাস আমরা নেই বলো তো? বলো, কোন গ্যাস ইনহেল করি? এক্স্যাক্টলি, অক্সিজেন ইনহেল করি, অক্সিজেন। তাহলে আমরা অক্সিজেন যদি নেই, তাইলে এই যে শ্বাসনালী দিয়ে ভিতরে ঢুকতেছে কে? এই যে অক্সিজেন ঢুকতেছে। এইখানে যখন অক্সিজেন ঢোকে তখন এর প্রেসার থাকে 104 মিলিমিটার মার্কারি। ঠিক আছে, 104 মিলিমিটার মার্কারি। এবং পরবর্তীতে এই অ্যালভিওলাসের আসা অক্সিজেনগুলাই কি করবে, ব্যাপন প্রক্রিয়ায় আমাদের সারা বডিতে পৌঁছাবে। কিভাবে পৌঁছাবে সেটাই আমরা এখন দেখব। ওকে, আচ্ছা। এখন আরেকটা জিনিস, সেটা হলো তোমার মনে রাখতে হবে এই যে অ্যালভিওলাসের চারিপাশে থাকে কি,
চারিপাশে থেকে ব্লাড ভেসেল, রক্তনালী, সেটা কৈশিক নালী হইতে পারে, হ্যাঁ, বা সেটা তোমার এই কালকে আমরা পড়ছি না পালমোনারি ধমনী, পালমোনারি শিরা, এইগুলা দিয়েও ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, তাহলে অক্সিজেন যখন ঢুকতেছে, আমরা যখন অক্সিজেন নিচ্ছি তখন এটার চাপ কত থাকে? 104 মিলিমিটার মার্কারি। এবং এই রক্তনালীতে অক্সিজেনের চাপ থেকে 40 মিলিমিটার মার্কারি। তোমরা আমাকে কি বলতে পারবা যে ব্যাপন প্রক্রিয়া অনুযায়ী এই অক্সিজেনের কোন দিক থেকে কোন দিকে আসার কথা? আমাকে একটু ঝটপট বলে দাও তো। ব্যাপন প্রক্রিয়া অনুযায়ী বেশি চাপ থেকে কম চাপের দিকে অক্সিজেন যাবে, গ্যাসটা যাবে, নাকি এই কম চাপ থেকে বেশি চাপের দিকে যাবে? এইটা আমাকে বলো। ব্যাপন প্রক্রিয়া তোমরা সবাই জানো, তাহলে ব্যাপনের মাধ্যমে কোন গ্যাসটা কোন দিকে যাবে, এই কনসেপ্টটা থাকা খুবই জরুরি। ঠিক আছে, ব্যাপন মানেই হলো উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে। ভেরি গুড, বেশি চাপ থেকে কম চাপের দিকে যাবে। তাইলে এই অক্সিজেন কি করবে? এখানে 104 এখানে 40 দেখে অক্সিজেনগুলো সুন্দর মতো এই রক্তনালীর কাছে চলে যাবে। এবং রক্তনালীতে কে ঘোরাফেরা করতেছে? কার বুদ্ধি আছে? কালকে আমরা রক্ত চ্যাপ্টার পড়ছি। এইগুলা কে? এই যে মার্ক করলাম লাল লাল, এগুলা কি? কে এগুলা বলো তো? এগুলা হলো আরবিসি বা এরিথ্রোসাইট, রেড ব্লাড সেল, তাই না? রেড ব্লাড সেল, ভেরি গুড। তাহলে রেড ব্লাড সেল বা এরিথ্রোসাইট কি করবে? এই অক্সিজেনগুলাকে নিয়ে নিবে, নিয়ে সে চলে যাবে কোথায়? সে পালমোনারি ভেইন হয়ে বা পালমোনারি শিরা হয়ে চলে যাবে হার্টের বাম অলিন্দতে বা লেফট অ্যাট্রিয়ামে। সেখান থেকে লেফট ভেন্ট্রিকল হয়ে অ্যাওর্টা হয়ে সারা দেহে চলে যাবে। আমরা কি এটা ক্লিয়ার? আমি আরেকবার বলবো, তারপরে তোমরা বুঝো কিনা দেখো। আমরা শ্বাসের সাথে, দেখো এটা খুবই ক্রুশাল একটা টপিক আমি পড়াচ্ছি, সো বি ভেরি কেয়ারফুল অ্যান্ড বি ভেরি অ্যাটেন্টিভ। আমরা শ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি। আমরা যখন শ্বাস নিচ্ছি এবং অক্সিজেন নিচ্ছি, ওই বাতাসটা যখন অ্যালভিওলাসে পৌঁছাচ্ছে, সেখানে আমি এখন যা বলতেছি তুমি এটাই লিখতে পারবা পরীক্ষার খাতায়, ঠিক আছে? সমস্যা নেই। গতদিন মনে নেই রক্ত সংবহনও বলে দিছি, যেভাবে বলছি ওভাবে লিখো। আচ্ছা, আমরা প্রশ্বাসের সাথে যেই বাতাস গ্রহণ করি এবং সেটা যখন অ্যালভিওলাসে পৌঁছায়, সেইখানে অক্সিজেনের চাপ থাকে 104 মিলিমিটার মার্কারি। অপরদিকে অ্যালভিওলাসের চারিপাশে রক্তনালীতে অক্সিজেনের চাপ থাকে 40 মিলিমিটার মার্কারি। এ কারণে ব্যাপন প্রক্রিয়ায় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে, অর্থাৎ অ্যালভিওলাস থেকে রক্তনালীর দিকে কি করবে? অক্সিজেনটা আসবে। রক্তনালীতে যে লোহিত রক্তকণিকা বা আরবিসির কণাগুলো ঘোরাফেরা করে, সেগুলা এই অক্সিজেন গ্রহণ করবে। ওকে, এইবার বলো পারবা কিনা? আশা করি এইবার পারবা। ঠিক আছে, শুধু ব্যাপন প্রক্রিয়ায় রক্তনালীর মধ্যে গেল এবং এখানে যে লোহিত রক্তকণিকা আছে সেগুলো অক্সিজেনগুলোকে নিয়ে বসে আছে। ঠিক আছে, এবার বুঝছি। হ্যাঁ, উচ্চচাপ থেকে নিম্নচাপে যাবে এবং তারপরে এই রক্তটাই পালমোনারি শিরা হয়ে আমাদের হার্টের কোথায় চলে যাবে? হৃৎপিণ্ডের বাম অলিন্দতে চলে যাবে, লেফট অ্যাট্রিয়ামে চলে যাবে। এইবার কি পারবো সবাই বলেন? আমি কিন্তু ক্লাস শেষে প্রশ্ন করব। হ্যাঁ, এখন ক্লিয়ার। আচ্ছা আপু, অক্সিজেন তো আসছে বুঝলাম, অ্যাওর্টা দিয়ে সারা দেহে গেল, এটাও বুঝলাম। আপু তাহলে কার্বন ডাইঅক্সাইডটা বের হবে কি করে? দেখো, কার্বন ডাইঅক্সাইড বের হওয়ার জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমাদের যে টিস্যুগুলো আছে, আমাদের বডিতে যত টিস্যু আছে, যত কোষ আছে, ধরো এটা হলো টিস্যু, ঠিক আছে? যত কোষ আছে, সেল আছে, সেইখানে কার্বন ডাইঅক্সাইড মেটাবলিজম হয় বা বিপাক হয়। কার্বন ডাইঅক্সাইড বিপাক হয় বা মেটাবলিজম হয় মানে কি জিনিসটা? কোষের, আচ্ছা তোমরা আগে আমাকে এটা বলো, কার্বন ডাইঅক্সাইড কি ভালো বডির জন্য, নাকি বের করে দিব? আমরা কি বডিতে রেখে দিব কার্বন ডাইঅক্সাইড, নাকি বের করে দিব? এটা আমাকে বলো।
খালি। এটা বললে তোমরা অনেক কিছুই ধরতে পারবা। অবশ্যই আমরা কার্বন ডাইঅক্সাইড বের করে দিব, তাই না? এখন কার্বন ডাইঅক্সাইড যদি আমরা বের করে দিব, তাহলে নিশ্চয়ই কার্বন ডাইঅক্সাইডকে আগে বাজে প্রমাণিত হইতে হবে, খারাপ প্রমাণিত হইতে হবে, নাহলে এমনি এমনি তো তুমি কিছু বের করতে পারবে না। তাহলে কার্বন ডাইঅক্সাইড মানে ওয়েস্ট প্রোডাক্ট, বা ওয়েস্ট প্রোডাক্ট মানে কি, মানে হলো বর্জ্য পদার্থ হিসেবে টিস্যুতে জমা হয়। পরবর্তীতে এই কার্বন ডাইঅক্সাইডগুলা কিভাবে ক্যারি হয়? পালমোনারি, তোমরা আমাকে বলো, তোমরা জানো পালমোনারি আর্টারি, পালমোনারি ধমনী দিয়ে কোথায় আসে? লাংস থেকে কোথায় আসে পালমোনারি ধমনী দিয়ে? লাংস থেকে না, হার্ট থেকে কোথায় আসে পালমোনারি ধমনী দিয়ে বলো? পালমোনারি ধমনী হয়ে লাংসে চলে আসে, তাই না? হার্ট থেকে, এই যে আমরা গতদিন পড়ছি, হার্টের রাইট সাইড থেকে, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, এখান থেকে পালমোনারি ধমনী উঠে এই পাশে যায় আর এই পাশে যায়। দেখো এতবার আঁকবা যে তোমার এমনি হাতে চলে আসবে জিনিসগুলো। এগুলো হলো ফুসফুসে যায়। তাইলে এই যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে আসলো, মানে কি এই পালমোনারি আর্টারি দিয়ে সুন্দর মতো অ্যালভিওলাসের এখানে আসলো। এর সাথে তো মাথায় কার্বন ডাইঅক্সাইড ঘুরতেছে, কার্বন ডাইঅক্সাইড ঘুরতেছে, কার্বন ডাইঅক্সাইড ঘুরতেছে। আচ্ছা, এখন এইখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা হলো এইখানে কার্বন ডাইঅক্সাইডের চাপ হলো 45, আর এইখানে কার্বন ডাইঅক্সাইডের চাপ হলো 40। ঠিক আছে, এখন আমাকে বলো ব্যাপন প্রক্রিয়ায় কোন দিক থেকে কোন দিকে যাবে কার্বন ডাইঅক্সাইড? বলো কোন দিকে যাবে? কার্বন ডাইঅক্সাইড যদি ব্যাপন প্রক্রিয়ায় ট্রান্সফার হইতে হয়, তাইলে অবশ্যই বেশি থেকে কমের দিকে যাইতে হবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড এই আরবিসি কে ছেড়ে সুন্দর মতো অ্যালভিওলাসে ঢুকে যাবে, এবং আমরা যখন নিঃশ্বাস ত্যাগ করব তখন এটা বডি দিয়ে বের হয়ে যাবে। একদমই ইজি। আমি আবার বলতেছি, আমাদের বডির, আমাদের শরীরের কোষ বা টিস্যুগুলোতে কার্বন ডাইঅক্সাইড বর্জ্য পদার্থ হিসেবে জমা হয়। সেগুলো রক্তের মাধ্যমে, এই যে আমাদের হার্টের রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয় দিয়ে পালমোনারি ধমনীর মাধ্যমে লাংসে পৌঁছায়, ফুসফুসে পৌঁছায়, এবং এখানে ব্যাপন প্রক্রিয়ায় কি হয়, সেগুলো তোমার এই রক্তনালী থেকে অ্যালভিওলাসে আসে, এবং অ্যালভিওলাস থেকে আমরা যখন নিঃশ্বাস ত্যাগ করি তখন এই কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। এইবার বলো তোমরা কার্বন ডাইঅক্সাইড বের হওয়াটা জাস্ট বুঝছো কিনা? আগের মতোই সেম, অক্সিজেনও যেমনে বের মানে ঢুকতেছে, কার্বন ডাইঅক্সাইডও সেইভাবেই বের হয়ে যাচ্ছে। বুঝছো জিনিসটা? জিনিসটাকে আমরা বুঝাইতে পারছি? হ্যাঁ, গ্যাসের ধর্মই অলওয়েজ যে ব্যাপন প্রক্রিয়ায় ঘুরে বেড়ানো। ঠিক আছে, বেশি চাপ থেকে কম চাপের দিকে যাবে। আশা করি এখন সবাই বুঝতে পারছো। আমি পুরো প্রসেসটা আবার বলছি তোমাদের সুবিধার্থে। আমি চাই তোমরা এই জিনিসটা একদম ক্লিয়ার একটা কনসেপ্ট নিয়ে আজকে ক্লাস থেকে বের হও। ঠিক আছে, আমরা ফার্স্টে দেখাবো অক্সিজেন এন্ট্রি। সো অক্সিজেন, তুমি শ্বাস নিলা, অক্সিজেন আসলো অ্যালভিওলাসে, এবং এখানে ছিল 104 মিলিমিটার মার্কারি। এই কারণে এইখান থেকে পরবর্তীতে যেখানে কম, রক্তনালীতে কত আছে আমরা বলছি 40, সেই জায়গায় ব্যাপন প্রক্রিয়ায় চলে আসলো, রক্তনালীর মধ্যে আরবিসিতে বসে গেল। এই লোহিত রক্তকণিকার মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, এই হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনগুলো বসে যায়, অক্সি হিমোগ্লোবিন যৌগ তৈরি করে। বুঝছো? বুঝতে পারছি? তাইলে অক্সিজেন এভাবে ঢুকে লোহিত রক্তকণিকার সাথে হিমোগ্লোবিনের সাথে বসে ও মনের আনন্দে ঘুরে বেড়ায়। ঘুরে কোথায় যায়? পালমোনারি শিরা দিয়ে চলে যাবে। কোথায়? পালমোনারি শিরা দিয়ে আসে। কোথায় আসে জিনিসটা? শিরা দিয়ে লেফট অ্যাট্রিয়ামে আসে।
তারপর সেটা লেফট ভেন্ট্রিকলে যায়, তারপর সেটা অ্যাওর্টা দিয়ে সারা শরীরে ছড়ায় পড়ে। এটা হলো অক্সিজেনের মেকানিজম অফ ট্রান্সপোর্ট। বুঝছি। এইবার আসো যে আমাদের যেই শরীরের যত জায়গা আছে সেখান থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল এবং তারপরে পালমোনারি আর্টারি মানে পালমোনারি ধমনী দিয়ে চলে আসবে কোথায়? এই যে পালমোনারি ধমনী দিয়ে আরবিসিতে বসে বসে, আরবিসিতে চড়ে চড়ে, ঠিক আছে? আরবিসি হইলো ওর ওই দুইজনেরই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বসার জায়গা, ট্রান্সপোর্ট করে দেয়, ঠিক আছে? সো আরবিসির উপর চড়ে সুন্দর মতো চলে যাবে কোথায়? এই রক্তনালীতে আসবে এবং রক্তনালী থেকে কোথায় চলে যাবে? এই যে এইখানে চলে আসবে অ্যালভিওলাসে। কেন আসবে আমি বলছি, এখানে 45 চাপ আর এখানে হলো 40, তাহলে বেশি থেকে কমের দিকে যাবে। পরবর্তীতে আমরা যখন নিঃশ্বাস ত্যাগ করব তখন এই কার্বন ডাইঅক্সাইডটা সুন্দর মতো আমরা বের করে দিব। এইবার আশা করি আর কারো ভুল হবে না। এই ক্লাসটা যারা করতেছো, যারা এই প্রক্রিয়াটা বুঝতেছো, তারা আর কখনো ভুল করবে না, তাই না? বলো, ভুল করবা? নিজে নিজে যখন এরকম বুঝে বুঝে পড়বা আর জীবনে কখনো ভুল হবে না, ঠিক আছে? এবং সবসময় মনে রাখবা যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড একা একা কখনোই ঘোরাফেরা করতে পারে না বডিতে, কারণ এটা গ্যাস। এই জন্য ওরা কি করে? আরবিসি লোহিত রক্ত কণিকাকে ট্রান্সপোর্ট হিসেবে ইউজ করে এবং এখানে যে তোমার যে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিনের সাথে দুইটাই বাইন্ড করে, ঠিক আছে? দুইটাই যুক্ত হয়। বলো বলো বলো, সবাই পারবো? ক্লিয়ার? আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে আপু, বুঝছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে এটা আমাদের শেষ। এখন আরেকটা জিনিস আছে, সেটা হলো তোমাদের যখন এটা তো চিত্র একটা আমি তোমাদেরকে বুঝাইলাম, এরপরে পরীক্ষায় আসবে যে এগুলো আসলে পরিবহন হয় কিভাবে, তোমাকে লিখতে বলবে, ঠিক আছে? পরিবহন লিখতে। এই দেখো, এই অ্যালভিওলাসের মাধ্যমে গ্যাসীয় বিনিময়, এটাই তোমাদের আছে, কিন্তু তোমরা এটা বুঝতে পারো না। এখন কি তোমরা পারবা, তাই না? বলো। রাইট, আর কখনো ভুল হবে না, ইনশাল্লাহ পারবো। ওকে, আমিও বিশ্বাস করি তোমরা পারবা। সো এই যে অ্যালভিওলাস, এই দেখো অক্সিজেন ঢুকতেছে, কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, পালমোনারি ধমনী থেকে আগত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরায় প্রবেশ। যা আমি বলছি এইটাই একটু হয়তো তোমাদের জন্য কমপ্লেক্স ছিল জিনিসটা, এখন আশা করি পারবা। এখন শুনো, আমাদের বডিতে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের প্রক্রিয়াটা আমি এখন গোছায় তোমাদেরকে বলে দিব। প্রথমে আমরা বলবো অক্সিজেন। আমাদের বডিতে অক্সিজেন পরিবহন হয় দুইটা মেকানিজমে। দুইটা মেকানিজম। তোমরা কি করবা, এরকম আগে সব কিছুতে এরকম টাইটেল লিখে নিবা, হেডলাইন লিখে নিবা, তাহলে টিচাররা খুশি হয় খাতা দেখার সময়। বুঝতে পারছো? এলোপাথারি লেখা শুরু করবা না, অবশ্যই অবশ্যই এরকম হেডলাইন লিখে নিবা। সো অক্সিজেন পরিবহন হয় ভৌত দ্রবণ রূপে, এরকম পয়েন্ট করে লিখবা, তাইলে ফুল মার্কস পাবা। ভৌত দ্রবণ রূপে, আর 2 নাম্বার হলো রাসায়নিক যৌগ রূপে। শুনো, লেখার প্র্যাকটিস করবা। তুমি যদি মনে করো যে আমি পরীক্ষায় যে লিখবো একবারে, তাইলে কিন্তু লেখা শেষ করতে পারবা না, ঠিক আছে? এই জন্য বাসায় লেখার প্র্যাকটিস করতে হবে, টেস্ট পেপার ধরে ধরে, ঠিক আছে? আচ্ছা, সো ভৌত দ্রবণ রূপে কতটুকু পরিবাহিত হয় এটাও পরীক্ষা আসে। প্রতি 100 মিলিলিটার রক্তে 0.2 থেকে 0.3 মিলিলিটার অনলি অক্সিজেন পরিবহন হয় ভৌত দ্রবণ রূপে। একটা ছোট্ট করে লাইনটা জাস্ট লিখে দিলাম। আর বাকি সমস্ত তোমার অক্সিজেন, সমস্ত অক্সিজেন, আমি কি বলছি, আরবিসির কার সাথে জোড়া লাগাই বলো তো? আরবিসির কার সাথে অ্যাটাচ হয়? হিমোগ্লোবিনের সাথে। ভেরি গুড। তাহলে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন মিলে কি যৌগ তৈরি করে জানো? অক্সি হিমোগ্লোবিন।
এই অক্সি হিমোগ্লোবিন তুমি যদি না লেখো তাহলে কিন্তু নাম্বার পাবা না, বুঝতে পারছো? এই দুইটা পয়েন্ট দিবা এবং এইখানে অবশ্যই এই ভৌত দ্রবণের মধ্যে 0.2 থেকে 0.3 এই কথাটা উল্লেখ করবা এবং রাসায়নিক যৌগ রূপে অক্সি হিমোগ্লোবিন যৌগ হয়ে পুরো বডিতে সার্কুলেট হয়, ঠিক আছে? এবং পরবর্তীতে যখন ট্রান্সপোর্ট শেষ হয়ে যায় তখন অক্সি হিমোগ্লোবিনটা ভেঙে যায় এবং অক্সিজেন আর হিমোগ্লোবিন আলাদা আলাদা হয়ে যায়, ঠিক আছে? সবাই বুঝছি অক্সিজেন পরিবহন ইটস দ্যাট মাচ সিম্পল, ডোন্ট মেক ইট কমপ্লেক্স। সবাই বুঝছি কিনা দ্রুত বলো আমাকে, বলো 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 বলো। আশা করি বুঝতে পারছো। তাইলে তোমাকে যখনই পরীক্ষায় অক্সিজেন পরিবহনটা আসবে তুমি এভাবে লিখবা, ভৌত দ্রবণ রূপে রাসায়নিক যৌগ, ঠিক আছে? এইভাবে লিখলাম। ওকে, এরপর হলো আমাদের যে কাজটা সেটা হলো কার্বন ডাইঅক্সাইড পরিবহন। কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয় তিন ভাবে। কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয় তিন ভাবে, ঠিক আছে? আগের মতোই ভৌত দ্রবণ রূপে, 5%, তারপর আচ্ছা এইটা বেসিক্যালি বলে হলো তোমার বাইকার্বনেট যৌগ রূপে, বাইকার্বনেট যৌগ রূপে। and number 3 রাসায়নিক যৌগ রূপে। কার্বন ডাইঅক্সাইড পরিবহন যদি আসে তোমাকে অবশ্যই এই তিনটা পয়েন্টই উল্লেখ করতে হবে। রিমেম্বার, তুমি ভিতরে কত বেশি লিখতেছো ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু তোমাকে এখানে অবশ্যই অবশ্যই এটা মেনশন করতে হবে, ঠিক আছে? তিনটা পয়েন্ট মেনশন করতে হবে। ভৌত দ্রবণ রূপে 5%, বাইকার্বনেট যৌগ রূপে দুই ভাবে পরিবাহিত হয়। আমি এই দেখো সোডিয়াম বাইকার্বনেট আর একটা হলো পটাশিয়াম বাইকার্বনেট, ঠিক আছে? সোডিয়াম বাইকার্বনেট হয় কোথায়? প্লাজমাতে, কালকে আমরা পড়ছি না প্লাজমা বা রক্তরস। আর পটাশিয়াম বাইকার্বনেট হয় কোথায়? আরবিসিতে, ওকে? আর রাসায়নিক যৌগ রূপে আবার দুইটা আছে, একটা হলো এর আগের মতোই কার্বামিনো হিমোগ্লোবিন আর একটা হলো কার্বামিনো প্রোটিন, ঠিক আছে? কার্বামিনো হিমোগ্লোবিন, কার্বামিনো প্রোটিন। তাইলে তিনটা জিনিস এইখানে লাগবে, তিনটা জিনিস এইখানে লাগবে। ভৌত দ্রবণ রূপে বাইকার্বনেট যৌগ রূপে রাসায়নিক যৌগ রূপে। ভৌত দ্রবণ রূপে 5%, বাইকার্বনেট যৌগ রূপে বেশিরভাগ প্রায় ধরো 65% এবং রাসায়নিক যৌগ রূপে হলো 27%। এই পার্সেন্টেজগুলো ইম্পর্টেন্ট। এবং একই সাথে রাসায়নিক যৌগ রূপে যে দুইটা আছে, হ্যাঁ, কার্বামিনো হিমোগ্লোবিন, কার্বামিনো প্রোটিন, এই জিনিসগুলোর রূপে পরিবাহিত হয়। বাইকার্বনেট যৌগ রূপে দুইটা আছে, সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট হলো প্লাজমা, পটাশিয়াম বাইকার্বনেট হলো আরবিসি। অপূর্বা, আমি কমেন্ট পড়তেছি, মনে মনে পড়তেছি, বিকজ আমি তোমাদেরকে চাই না, তোমরা অলরেডি অনেকেই ডিস্ট্রাকটিভ কমেন্ট করতেছো, কিন্তু আমি চাই না তোমাদের মনোযোগ কোনোভাবেই এখান থেকে সরে যায়, ঠিক আছে? এই জন্য ক্লাসে সব আগে পড়াই নেই, এরপর তোমাদের সাথে গল্প করব। আমি ক্লাসের সময় এত গল্প পছন্দ করি না, বিকজ তোমরা অনেক
মূল্যবান সময় আমাকে দিচ্ছ। তোমাদের রুটিন আসলে অনেক হেক্টিক, অনেক মূল্যবান সময়টুকু আমাকে দাও, এবং আমি যদি তোমাকে এই ক্লাসের ইম্পর্টেন্ট টাইমটায় গল্প করে কাটাই দেই, পড়াবো কম গল্প করবো বেশি, আমার ভালো লাগবে, আমার ভালো হবে, কিন্তু আমি এটা চাই না, বুঝতে পারছো? এই জন্যে আগে পড়ো এরপর গল্প করতেছি, ঠিক আছে? আমি এরকম টিচার, আই হ্যাভ বিন অলওয়েজ লাইক দ্যাট। ওকে, তাইলে এটা হলো কার্বন ডাইঅক্সাইডের পরিবহন। বাইকার্বনেট যৌগরূপে হলো 65% আর রাসায়নিক যৌগরূপে 27%। ঠিক আছে, এই পার্সেন্টেজগুলো মনে রাখতে হবে। এখন একটা জিনিস আসে তোমাদের, যে ইয়ে হয় কিভাবে, ক্লোরাইড শিফট জিনিসটা কি? ক্লোরাইড শিফট আমরা এখন শিখব, ঠিক আছে? ক্লোরাইড শিফট জিনিসটা শিখব। তোমরা খেয়াল করো, আমি বাইকার্বনেট যৌগরূপে কি বলছি? দুইটা আছে, সোডিয়াম বাইকার্বনেট যেটা নাকি প্লাজমাতে থাকে ডিজলভড, আর একটা হলো পটাশিয়াম বাইকার্বনেট, তাই না? তাইলে পটাশিয়াম বাইকার্বনেট কই থাকে? আরবিসিতে। পটাশিয়াম বাইকার্বনেট থাকে আরবিসিতে। দেখো, এইটা হইলো একটা লোহিত রক্তকণিকা, ওকে, এটা হলো একটা লোহিত রক্তকণিকা, আর এই নিচে হলো রক্তরস। ধরো এখানে হলো কি? প্লাজমা, ঠিক আছে? ধরো এখন এই লোহিত রক্তকণিকার মধ্যে আছে কে? পটাশিয়াম বাইকার্বনেট। এই পটাশিয়াম বাইকার্বনেটকে তুমি একটু ভাঙো তো, কি কি আছে? পটাশিয়াম এবং বাইকার্বনেট দুইটা জিনিস আছে, তাই না? পটাশিয়াম এবং বাইকার্বনেট দুইটা জিনিস আছে। তাইলে এই পটাশিয়াম এবং বাইকার্বনেট যদি আমার ভেঙে যায়, কি হবে জিনিসটা? বাইকার্বনেটটা, এই বাইকার্বনেট যে আয়নটা থাকে সেটা প্লাজমাতে চলে আসে। তাহলে এখন বলো তো, আরবিসি কি হয়ে গেল? এই যে আরবিসিতে যে পটাশিয়াম ছিল সে সিঙ্গেল হয়ে গেল না? বাইকার্বনেট যদি এই প্লাজমাতে চলে আসে, পটাশিয়াম সিঙ্গেল হয়ে গেল না? সবাই বলো তো দেখি, বুঝছো কিনা? পটাশিয়াম এবং বাইকার্বনেট যখন আলাদা হয়ে যাবে, বাইকার্বনেট যদি প্লাজমাতে চলে আসে, তাহলে কি পটাশিয়াম সিঙ্গেল হয়ে যাবে না? অবশ্যই হবে। তাহলে পটাশিয়াম তো সিঙ্গেল থাকতে চায় না, বুঝতে পারছো? পটাশিয়াম একা একা থাকতে চায় না, ওর সবসময় টেন্ডেন্সি হলে একটা যৌগ রূপে থাকতে হবে। তাহলে ও কি করবে? ও প্লাজমা থেকে ও ক্লোরাইড নিবে, প্লাজমা থেকেও ক্লোরাইড নিবে, নিয়ে কি হবে? পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়াম ক্লোরাইড, এই যে ক্লোরাইডটা প্লাজমা থেকে আরবিসিতে গেল, এটাকেই আমরা বলতেছি ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার শিফট। ওকে, আবারও আমি বলতেছি, দেখো একদম ইজি, এত মানে ঝামেলা করার কিচ্ছু নাই। এই জিনিসটা তুমি আরেকজনকে যখন বুঝাইতে যাবা আরো ভালো বুঝবা। এটা হলো তোমার আরবিসি কণা, এটা হলো তোমার আরবিসি, লাল দিয়ে আঁকছি, আর এর নিচে আছে হলো তোমার প্লাজমা বা রক্তরস, হলুদ দিয়ে দিই তাইলে ভালো বুঝবা। এই ধরো এইটা হলো প্লাজমা, এইটা হলো প্লাজমা, ঠিক আছে? প্লাজমা। আরবিসিতে আছে, এই যে আমরা তো পড়ছি আরবিসিতে আছে পটাশিয়াম বাইকার্বনেট। এখন বাইকার্বনেট আয়ন তার অ্যাফিনিটির কারণে সে কি হবে? প্লাজমাতে চলে আসবে। প্লাজমাতে বাইকার্বনেট যখন চলে আসলো, তখন কি হবে? প্লাজমাতে বাইকার্বনেট চলে আসলে পটাশিয়াম সিঙ্গেল হয়ে যাবে। প্লাজমাতে বাইকার্বনেট চলে আসলে পটাশিয়াম সিঙ্গেল হয়ে যাবে, কিন্তু পটাশিয়াম একা থাকতে চায় না। পটাশিয়াম একা থাকতে চায় না, এই কারণে পটাশিয়ামের জন্য প্লাজমা কি পাঠাবে? প্লাজমাতে যে ক্লোরাইড আছে সেইটা ইন এক্সচেঞ্জ পটাশিয়ামকে দিয়ে দিবে। এই যে প্লাজমাতে ছিল কে? ক্লোরাইড, এই ক্লোরাইডটা শিফট হয়ে
আরবিসিতে চলে গেল এবং গঠন করলো পটাশিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এই কারণেই এই যে ক্লোরাইডটা শিফট হইলো এক জায়গা থেকে আরেক জায়গায়, হ্যাঁ, প্লাজমা বা রক্তরস থেকে লোহিত রক্তকণিকায় চলে গেল, এই কারণে এটাকে বলা হয় ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার শিফট। এভাবেই লিখবা, এভাবেই ফুল মার্কস পাবা। তুমি যদি এর থেকে উল্টা পাল্টা লিখতে যাও তাহলে কিন্তু গুলাই ফেলবা। তোমার কনসেপ্ট ক্লিয়ার করাটা অনেক বেশি জরুরি। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার যদি না হয় তাহলে কিন্তু পারবে না। আমি এবার এক কথায় লিখে দিই, তাইলে জিনিসটা কি দাঁড়ালো? ক্লোরাইড আয়নের রক্তরস বা প্লাজমা থেকে আরবিসি বা এরিথ্রোসাইট বা লোহিত রক্ত কণিকাতে স্থানান্তরকেই বলা হয় কি? ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার শিফট। তোমরা কি জাস্ট শিফটটা বুঝতে পারছো কিনা, কোথা থেকে কোথায় আছে সেটা আমাকে বলো। আমি যেভাবে বলছি এটা জাস্ট বুঝছো কিনা সেটা আমাকে বলো। ঠিক আছে, ওকে। তাইলে এই ক্লোরাইড আয়নটা রক্তরস থেকে লোহিত রক্তকণিকায় যাচ্ছে, এটাকেই বলা হয় ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার শিফট। এটা তোমাদের বইয়েও সুন্দর করে লেখা আছে। এই যেখানে বলা হয়েছে যে কিভাবে ইয়ে হয়, কার্বন ডাইঅক্সাইড যায়, এবং তারপরেই কিন্তু এই যে দেখো সুন্দর করে লেখা আছে। বই দেখে অনেক সময় বোঝা যায় না, কিন্তু আমার কথা শুনে আশা করি তোমরা পারবা। প্লাজমাতে যে ক্লোরাইড আয়ন থাকে সেইটা লোহিত রক্তকণিকায় বা আরবিসিতে প্রবেশ করে। এই যে প্রবেশ করলো এটাকেই আমরা বলতেছি ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার শিফট। এখন আশা করি আপনারা বুঝছেন, শিফটটা তো বুঝছেন তাই না? হ্যাঁ, এইটা যদি বুঝে থাকো তাহলে এইটা যখন তুমি লিখবে, যে আগের স্লাইডে আমি যেভাবে লিখে দিলাম, এইটা যদি তোমরা লিখতে পারো তাহলে বেসিক্যালি এই প্রশ্নটা তোমাদের আসছে অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে। ঠিক আছে, তাহলে তোমরা 2-এর 2 পাবা একদম। ঠিক আছে, এভাবেই লিখবা। এত জটিল করে তুমি ভাববা না, যখন ভাববা জটিল করে তখন তুমি পরীক্ষার খাতা লিখতেও পারবা না। ঠিক আছে, বেশি যখন জটিল করে ফেলবা, তুমি যদি নাম্বারই না পাও তাহলে লাভ কি বলো? আমাদেরকে তো নাম্বার আনতে হবে খাতায়, তাই না? তাইলে এই ক্লোরাইড শিফটটা কিন্তু তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে। ঠিক আছে, আশা করি সবাই এখন বুঝতে পারছো। ঠিক আছে, আশা করি সবাই এখন বুঝতে পারছো। ওকে, তাইলে আমরা কি কি পড়লাম আজকে একটু ঝটপট দেখে ফেলি। আমরা শ্বসনতন্ত্রের রোগ পড়ছি, আমরা গ্যাসীয় পরিবহন যেটা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন পড়ছি, আমরা প্রশ্বাস নিঃশ্বাস কৌশল পড়ছি, ফুসফুসের গঠন পড়ছি, অ্যালভিওলাসের গঠনও পড়ছি। এখন তোমাদের পরীক্ষায় যদি অ্যালভিওলাসের গঠন আঁকতে বলে তাহলে ইটস ওয়াইজ টু ইউজ দিস পিকচার, অ্যালভিওলাসের গঠন। কিন্তু এখানে দেখো, এখানে অনেক কিছু আছে। হ্যাঁ, নর্মালি অ্যালভিওলাস মানে বইয়ের ভাষায় বা বইয়ের মতন যদি আঁকতে চাও এভাবে আঁকতে পারো। আর এটা হলো অ্যালভিওলাসকে তুমি যখন কেটে দেখবা, আর নর্মালি আমি কি দেখাইছি এরকম বেলুনের মতো স্ট্রাকচার, তাই না অ্যালভিওলাসটা? আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখতে হবে, অ্যালভিওলাসে নিউমোসাইট নামক কোষ থাকে। নিউমোসাইট কোষ হলো টাইপ 1 নিউমোসাইট, টাইপ 2 নিউমোসাইট, এগুলো আছে। তোমাদের বইয়ের এই ইনফরমেশনগুলো বেসিক্যালি অবজেক্টিভের জন্য লাগবে, এমসিকিউ এর জন্য লাগবে। এবং অ্যালভিওলাস থেকে যে সারফেক্টেন্ট নামক একটা জিনিস ক্ষরণ হয়। সারফেক্টেন্ট নাম শুনলে কোন ডিটারজেন্টের নাম মনে পড়ে বলো তো? সারফেক্টেন্ট নামটা শুনলে কোন ডিটারজেন্টের নাম মনে পড়ে বলো? সারফেক্টের নামটা শুনলেই আমাদের মাথায় মনে হয়
সার্ফ এক্সেল নামে একটা এক্সপেন্সিভ ডিটারজেন্ট আছে না, সো এই সার্ফ এক্সেলের নাম মনে পড়ে। কেন এটা বলতেছি জানো? তোমাদের এটা মনে রাখা অত্যন্ত জরুরি যে এই সার্ফেক্টেন্টটা এই ডিটারজেন্টের মতোই আসলে কাজ করে, বুঝতে পারছো? দেখো, আমরা যখন মায়ের পেটে থাকি তখন আমাদের নিজে নিজে শ্বাস নেওয়ার ক্ষমতা সৃষ্টিকর্তা একদম শুরুর দিন থেকে দেয় নাই। আমরা যেই 9 মাস 10 মাস যে কয়দিনই থাকি মায়ের পেটের মধ্যে, একদম ডে 1 থেকে আমাদেরকে এই নিজে নিজে শ্বাস নেওয়ার ক্ষমতাটা দেওয়া হয় নাই, বুঝতে পারছো? কিন্তু আমাদের বয়স যখন 24 সপ্তাহ হয়, 23 সপ্তাহ হয়, 23 সপ্তাহ আমরা যখন যে ভ্রূণ অবস্থায় থাকি, মানব ভ্রূণ অবস্থায় থাকি, তখন আমাদের বয়স যখন মাত্র 23 সপ্তাহ, 23 সপ্তাহে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয় অ্যালভিওলাস থেকে। এবং এই সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হলে তখন আমরা নিজে নিজে শ্বাস নিতে পারি। এর আগে আমরা পারতাম না, মানে আমাদের লাংস বলো বা এত মেকানিজম ডেভেলপ করে না, বুঝতে পারছো? এই কারণে আমরা 23 সপ্তাহ থেকে নিজে নিজে শ্বাস নিতে পারি। এই কারণে অনেক দেশে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, তোমার এমসিকিউ এর জন্য আসতে পারে যে মানব ভ্রূণে কখন সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়, অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট তুমি শ্বাস নেওয়ার জন্য, বুঝতে পারছো? আচ্ছা, যেটা বলতেছি যে এই সারফেক্টেন্ট ক্ষরণ হয় 23 সপ্তাহ বয়সে। এই কারণে 24 সপ্তাহ পর্যন্ত অনেক দেশে, এটা তোমরা দেখবা বইয়ে লেখা আছে, গর্ভপাতের অনুমতি দেওয়া হয়। এখন এটা মানে নর্মালি কিছু মেডিকেল পারপাস থাকে, ধরো যখন ওই বেবিটা ক্যারি করলে মায়ের বেশি ক্ষতি হয়ে যাবে না, মা মারা যাইতে পারে, হ্যাঁ, বা ওই বাচ্চাটা মারা গেছে অলরেডি বডির মধ্যে, সেই ক্ষেত্রে ওই অ্যাবর্শনের কিছু মেডিকেল পারপাস আছে। যাই হোক, তোমরা ওগুলো বড় হয়ে শিখবা। কিন্তু এই 23 সপ্তাহ ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট, যে কখন সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয় 23 সপ্তাহ, ঠিক আছে? স্বাধীন অস্তিত্বের অধিকারী হই আমরা 23 সপ্তাহ বয়সে। ওকে, তাহলে অ্যালভিওলাসের গঠন আসলে এই ছবিটা তোমরা নির্দ্বিধায় আঁকতে পারো। এবং আরও একই সাথে দেখো যে স্কোয়ামাস এপিথেলিয়াম, এটা কিন্তু আমি তোমাদেরকে দেখাইছি। আমাকে বলো স্কোয়ামাস এপিথেলিয়াম মানে কি বলো? স্কোয়ামাস এপিথেলিয়ামের বাংলা কি বলো? মানে হলো আইশাকার এপিথেলিয়াম, ঠিক আছে? এপিথেলিয়াম মানে হলো আবরণী কোষ, আমরা জানি। তাহলে এই ছবিটা তোমাদের বই আছে, প্রত্যেকটা ছবি তোমরা কি খেয়াল করছো? আমি বই থেকে দেখাচ্ছি, বই থেকে নিচ্ছি। তোমরা যদি বই থেকে ছবিগুলো নাও, বই থেকে আঁকো, তাহলে ফুল মার্কস পাবা, ঠিক আছে? তাহলে আমাদের সবগুলা টপিক পড়া শেষ। 1 2 3 4 5, আরে এটা তো 5, সব পড়া শেষ। এখন আমরা শিখবো যে কিভাবে এমসিকিউ তো হইলই, বাট তোমার অ্যাজ এ হোল আমরা যদি সিকিউতে ভালো মার্ক তুলতে চাই, সেইটা কিভাবে পসিবল। সো আসো আমরা শিখে ফেলি, বিকজ এই জিনিসটা তোমাদের জন্য অনেক বেশি কাজে দিবে। তোমরা আমার 2টা ক্লাস করলা, 2টা চ্যাপ্টার শিখছো, তাই না? 2টা চ্যাপ্টার শিখে ফেলছো। এখন তোমরা শিখবা যে সিকিউতে কিভাবে তোমরা ভালো নাম্বার তুলবা। দেখো, তোমাকে সিকিউতে একটা স্টেম দেওয়া থাকবে, একটা প্যারা উদ্দীপক দেওয়া থাকবে। কতে দেওয়া থাকবে কি, সরি, ক নাম্বারে কি দেওয়া থাকবে? ওকে, ইয়েস, এখন ঠিক আছে। কতে তোমাকে জানতে চাবে এটার সংজ্ঞা কি। ধরো তোমাকে জিজ্ঞেস করছে মানুষের শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটা, ঠিক আছে? মানব শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটা, ঠিক আছে? কি হয়েছে, কি বুঝাই দিব? কি বুঝাই দিব? বুঝি নাই। তোমরা কি করবা, পুরাটা লিখবা। মানব শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ হলো একজোড়া ফুসফুস।
তোমার উত্তর কিন্তু এক জোড়া ফুসফুস, কিন্তু তোমাকে পুরাটা লিখতে হবে, এক জোড়া ফুসফুস। ঠিক আছে, পুরাটা লিখতে হবে। এখন শুনো, অনেকেই শুধু ক দিয়ে এরকম লিখবে, কিন্তু তুমি যদি ভালো নাম্বার পাইতে চাও তুমি এরকম করবা না। তুমি এরকম না করে তুমি কি করবা জানো? তুমি আগে খাতাটাকে প্রেজেন্টেবল বানাবা। আমি কতদিন শিখাইছি না, খাতাটাকে প্রেজেন্টেবল বানাবা। তাহলে তুমি দিবা 1 নং প্রশ্নের উত্তর। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর কথাটা আবার অনেক টিচার ভুল ধরে, প্রশ্নোত্তর বলে। ঠিক আছে, যাই হোক, এটা লিখলে সমস্যা নেই। 1 নং প্রশ্নের উত্তর দিয়ে এরকম দিবা। দেওয়ার পর ক দিবা এরকম মাঝখানে দিয়ে লেখা শুরু করবা। আমি একটা পুরো লিখে দেখাই দিচ্ছি। মানব শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ হলো এক জোড়া ফুসফুস। এইটা তোমাকে পুরাটা যদি তুমি লেখো, তুমি 1 নাম্বার তো পাবাই, 1 নাম্বার তো পাবাই। একই সাথে তুমি টিচারের কাছে খুব ভালো একটা ইমপ্রেশন তৈরি করতেছো যে খাতাটা গোছানো, নাম্বার দেওয়ার জায়গা আছে, নাম্বার কাটার কোনো জায়গা নাই। বুঝতে পারছো? এই নাম্বারগুলা তুমি যদি ঠিকমতো তুলতে পারো তাহলে 10-এ 10ই তুমি পাবা। ঠিক আছে, 10-এ 10ই তুমি পাবা। ঠিক আছে, মানব শাসনতন্ত্রের প্রধান অঙ্গ হলো এক জোড়া ফুসফুস। পারবো? এবার আসো খ নাম্বার। খ নাম্বার আবার একদম এইখান থেকেই শুরু করো না, এই যে দেখা যায় না এরকম এরকম শুরু করো না। খ নাম্বারটা গ্যাপ দাও, যথেষ্ট গ্যাপ দাও। ঠিক আছে, তুমি 2-3 লাইন পুরা খ নাম্বারের জন্য গ্যাপ দিবা। এবার ধরো তোমার খতে পরীক্ষায় আসছে, খ নাম্বারে তোমার ধরো পরীক্ষায় আসছে, কি আসছে? খতে পরীক্ষায় আসছে যে তোমার কি বলবো, যে অ্যালভিওল আছে কেন গ্যাসীয় এক্সচেঞ্জ ভালো হয়, বা প্রশ্বাস এবং নিঃশ্বাসের পার্থক্য কি। ধরো তোমাকে একটা পার্থক্য দিছে। ঠিক আছে, তুমি কি করবা, এখানে খ দিবা। শুনো, বাম পাশে দিবা না, বুঝছো? বাম পাশে ক খ গ ঘ দেখা যায় না, সো বাম পাশে না দিয়ে খাতার মাঝখানে এরকম লিখবা খ। লিখবা কি, যে প্রশ্বাস নিঃশ্বাসের পার্থক্য কি। তোমাকে জিজ্ঞেস করছে প্রশ্বাস এবং নিঃশ্বাসের পার্থক্য ব্যাখ্যা করে বুঝাও। তুমি লিখবা, শুনো এইগুলা হলো বোর্ড পরীক্ষায় ভালো করার টেকনিক, আমি তোমাকে বলে দিচ্ছি। ঠিক আছে, তুমি যদি এখন মনে করো হ্যাঁ আপু আমি এত লিখতে পারবো না, ওকে তুমি লিখো না, বাট তুমি যদি বোর্ড পরীক্ষায় ভালো করতে চাও, A+ মিস না করতে চাও, সিকিউতে ভালো নাম্বার, আমি যদি আমার এইচএসসি নাম্বারগুলো তোমাদেরকে দেখাইতে পারতাম ভালো হইতো। এনিওয়েজ, ভালো করতে চাও তাহলে এই অ্যাপ্রোচে লিখতে হবে। ঠিক আছে, প্রশ্বাস ও নিঃশ্বাসের পার্থক্য ছক আকারে নিচে দেওয়া হলো, বা নিম্নরূপ যে কোনো একটা লিখলেই হবে। ছক আকারে নিচে দেওয়া হলো। তুমি যে এই একটা লিখলা, তোমার যে খাতা কাটবে, খাতা যে দেখবে, সেই টিচার ইমপ্রেসড হইতে বাধ্য। অল ইউ হ্যাভ টু ডু ইজ সিকিউ খাতায় তোমার টিচারকে ইমপ্রেস করা। ঠিক আছে, তোমার একটা মাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য এখন সিকিউ খাতায় টিচারকে ইমপ্রেস করতে হবে। অ্যান্ড এইরকম করে লিখলে তুমি খুবই ভালো নাম্বার পাবা। ঠিক আছে, তোমাদের কাছে মনে হয় বায়োলজিতে নাম্বার তোলা যায় না, বায়োলজি সমাজের মতো, এরকম কিছু না। ঠিক আছে, আমি অলমোস্ট ফুল মার্কস পেয়ে আসছি এইচএসসিতে বায়োলজিতে, সবগুলো সাবজেক্টেই খুব ভালো নাম্বার আসছে। কিভাবে আসছে? এই অ্যাপ্রোচের কারণে। করবা কি, ছক টানবা, হাত দিয়ে ছক টানবা না, মানে হাত দিয়ে টানবা মানে স্কেল দিয়ে, ঠিক আছে, রুলার এগুলা দিয়ে ইউজ করে তারপর ছক টানবা। তো এখানে 3টা কলাম করবা। শুনো,
তোমার খাতা আরেকজনের খাতায় কিভাবে পার্থক্য হবে? তুমি 3টা কলাম করবা, বাকিরা 2টা করতে পারে, তুমি করবা 3টা। কেন? এখানে প্রশ্বাস নিঃশ্বাস তো তুমি দিবাই, কোনো সমস্যা নাই, তাই না? এখানে তুমি প্রশ্বাস নিঃশ্বাস দিলা, এখানে দিবা কি জানো? পার্থক্যের বিষয়। এই জিনিসটা যারা দিবা তাদের নাম্বার কোনোভাবেই কাটতে পারবে না, কোনোভাবেই কাটতে পারবে না। ঠিক আছে, বুঝছো? পার্থক্যের বিষয় লিখতে হবে মানে কি, তোমার পার্থক্যটা কি নিয়ে? বইয়ে দেখবা অনেক ছকেই পার্থক্যের বিষয় উল্লেখ করা আছে, অবশ্যই পার্থক্যের বিষয়গুলো উল্লেখ করতে হবে। যদি ছক নাও চাই, পার্থক্য আসলে তুমি ছক আকারে লিখবা। যদি বৈশিষ্ট্য চাই সেই ক্ষেত্রে আমরা কি লিখব? যদি বৈশিষ্ট্য চাই সেই ক্ষেত্রে আমরা কি লিখব? একইভাবে আমরা লিখব যে খ নাম্বার দিব, ধরো বলবে যে অ্যালভিওলাসের বৈশিষ্ট্য লেখো, ধরো কথার কথা বলবে অ্যালভিওলাসের বৈশিষ্ট্য বলো। তুমি লিখবা কি যে ফুসফুসের, তুমি আগে অ্যালভিওলাসের জন্য জ্ঞানমূলকের একটা লাইন লিখবা যে অ্যালভিওলাস হলো, মানে তোমাকে প্রশ্নে যে জিনিসটা সম্পর্কে জানতে চাইছে সেটা নিয়ে আগে জ্ঞানমূলক একটা কথা বলে নিবা। অ্যালভিওলাস হলো ফুসফুসের গঠন ও কার্যকরী একক। ফুসফুসের গঠন ও কার্যকরী একক এর বৈশিষ্ট্য হলো এবার দিবা 1, হ্যাঁ দিবা এর প্রাচীর অত্যন্ত পাতলা, এই কারণে এখানে গ্যাসীয় বিনিময় ভালো হয়। 2 নম্বরে দিবা এটা কম আছে এপিথেলিয়াম দ্বারা আবৃত। 3 নম্বরে দিবা সারফেস এরিয়া অনেক বেশি। বৈশিষ্ট্য টাইপের প্রশ্ন আসলে পয়েন্ট করে লিখবা। তোমরা কি বুঝছো আমি কি বলছি? আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, বৈশিষ্ট্য আসলে এভাবে উত্তর করবা। সো অনুধাবনে 2-এ 2 পাবা, তাহলে 1 নাম্বার তুমি পাচ্ছ জ্ঞানমূলকে, অনুধাবনে পাচ্ছ। এবার আসো তোমাকে প্রয়োগে চিত্র আঁকতে বলছে। ধরো কালকে যেরকম বলছি হৃৎপিণ্ডের অন্তর্গঠনের কথা, তাই না? তাহলে তুমি গ নাম্বার এরকম দিবা। আমি বলতেছি কি, শুনো, বামে লিখবা না, বাম পাশে ক খ গ লিখবা না, লিখবা হলো মাঝখানে, যাতে টিচার বুঝে দেখে, এবং একটার গায়ের সাথে আরেকটা লিখে চলে আসবা না। ইউ হ্যাভ টু মেক শিওর যে টিচার দেখছে যে তুমি ক খ গ ঘ প্রত্যেকটা সিকিউ এর ক খ গ ঘ লিখছো এবং সেখানে নাম্বার দেওয়ার জায়গা রাখছো। ঠিক আছে, ওকে। আর যদি ব্যাখ্যা বলে, খতে যদি কোনো ব্যাখ্যা বলে, তাহলে তো আমার এত পয়েন্ট টয়েন্ট দেওয়ার দরকার নাই। কিন্তু যাই যাবে, কথা হইল অনুধাবনে যাই আসবে সেইটা নিয়ে জ্ঞানমূলক একটা কথা লিখে তারপরে ব্যাখ্যা করবা। আমার কথা বুঝছো সবাই? আমার কথাটা কি সবাই তোমরা বুঝছো? এই যে সকল ক্ষারই ক্ষারক, সকল ক্ষারক ক্ষার নয়, এরকম অনেক জিনিসপত্র অনুধাবনে তোমাদেরকে যে দেওয়া হয়, তোমার অনুধাবনে যাই আসুক না কেন, একটা শুরুতে একটা জ্ঞানমূলক কথা ওই প্রশ্নটা আগে লিখতে হবে। আমরা কি ক্লিয়ার? ক্লিয়ার। এবার আসে প্রয়োগ। প্রয়োগে তোমরা কি জানো 3-এ 3 পাওয়া পসিবল, বিকজ প্রয়োগে 3 নাম্বার থাকে, 1 থাকে জ্ঞান, 1 থাকে অনুধাবন, 1 থাকে প্রয়োগ। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই জানো সৃজনশীল এভাবেই নাম্বারিং করা হয়, হ্যাঁ, টিচারদের ফরম্যাট দেওয়া থাকে। তাহলে যদি তোমাকে বলে যে হৃৎপিণ্ডের অন্তর্গঠনের চিহ্নিত চিত্র আঁকো, তাহলে তো তুমি লিখবা যে হৃৎপিণ্ডের, মানে কি লিখবা, ধরো সুন্দর করে যদি লিখতে চাও, একদম বৃত্তি স্কলারশিপ পাওয়ার মতো বা বোর্ডে প্লেস করার মতো যদি লিখতে চাও, কি লিখবা? যে
মানব শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হলো হৃৎপিণ্ড। নিচে হৃৎপিণ্ডের অন্তর্গঠনের চিহ্নিত চিত্র দেওয়া হলো। ঠিক আছে, নিচে হৃৎপিণ্ডের অন্তর্গঠনের চিহ্নিত চিত্র দেওয়া হলো। লিখে এরপর তুমি হার্টের ছবি আঁকবা, হার্টের ছবি আঁকবা এইভাবে। ঠিক আছে, সুন্দর করে তুমি সুপিরিয়র ভেনাকে আঁকবা, এখানে ইনফিরিয়র ভেনাকে আঁকবা, এখান থেকে অ্যাওর্টা উঠাই দিবা। যাই করো না কেন, রিমেম্বার ছবি যখনই দিবা দুই পাশেই লেবেলিং করবা না। এই পাশে টান দিয়ে এটা লিখতেছে, এই পাশে টান দিয়ে এটা লিখতেছে, এই পাশে টান দিয়ে এটা লিখতেছে, এখানে আবার লিখতেছে। নো, দিস ইজ আ ভেরি ব্যাড প্র্যাকটিস অ্যান্ড এটা টিচারদেরকে পিসড অফ করে ফেলে। সো আইডিয়াল নিয়ম কি? আইডিয়াল নিয়ম হইল সবগুলো লেবেলিং ডান পাশে করা, সবগুলো লেবেলিং ডান পাশে করা। আপু ডান পাশে তো জায়গা নাই, এটার উপর দিয়ে তো আপু এইটা উঠে যায়, এরকম এরকম লেবেলিং না। লেবেলিং কিভাবে করতে হয় জানো? লেবেলিং কিভাবে করতে হয় জানো? লেবেলিং করতে হয় এই যে, ধরো তুমি লেফট এট্রিয়াম দিবা, এভাবে দিবা যে বাম অলিন্দ। ঠিক আছে, তারপরে তোমার যদি এখানে আরো দিতে হয়, তুমি কি করবা? এরকম এই জায়গা দিয়ে ধরো আনবা, এরকম করে আনবা, এরকম করে। কিন্তু খেয়াল রাখবা এরকম একটার মাঝখান দিয়ে আরেকটা লেবেলিং যেন না ওঠে। দেখো বোঝা যাচ্ছে কোনটা কি? বোঝা যাচ্ছে না। সো এরকম করা যাবে না, সুন্দর মতো সোজা করে করে লেবেলিং করতে হবে। লাগলে এই যে এরকম লাগলে এরকম টান দিয়ে এরকম নিচে লেবেলিং করতে হবে, কিন্তু কোনোটার সাথে কোনোটা ক্রস করা যাবে না। আমরা কি সবাই বুঝতে পারছি? ওকে, এখন আমরা পারবো আশা করি। হ্যাঁ, এইভাবে হইলো গ নাম্বার। এটা চিত্রর ক্ষেত্রে, কিন্তু যদি চিত্র না থাকে তখন তোমাকে 1 নাম্বার বলতে হবে, আগে জ্ঞানমূলকের জন্য একটা লাইন বলতে হবে। 2 নাম্বার ধরো তোমাকে হৃৎপিণ্ডের রক্ত সংবহন প্রক্রিয়া বর্ণনা করতে বলছে, তাহলে তুমি আগে বলবা যে হৃৎপিণ্ডটা কি, মানব শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, যেটা এই যে পাম্প করার মাধ্যমে সারা শরীরে রক্ত পৌঁছায় দেয়। অনুধাবনটা কি হবে? যে হৃৎপিণ্ডে এই যে 4টা প্রকোষ্ঠ থাকে, হ্যাঁ, এই 4টা প্রকোষ্ঠের মাধ্যমে বিভিন্ন রক্তনালী মাধ্যমে সেই পুরো বডিতে তোমার রক্ত সংবহন হয়। এবং 3 নম্বরে কালকে যে প্রসেসটা বুঝাইছি যে ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা দিয়ে তোমার রাইট অ্যাট্রিয়ামে ব্লাড আসে, সেই রাইট অ্যাট্রিয়াম থেকে ট্রাইকাসপিড পার হয়ে রাইট ভেন্ট্রিকলে আসে, যেভাবে বলছি সেইভাবে সুন্দর করে তোমরা লিখবা। ওকে, এইটা হইলো গ নাম্বারের ক্ষেত্রে, তাহলে তোমরা 3-এ 3 পাবা। এবার আসো ঘ নাম্বারে। তোমাদের অনেক সময় আসে যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, তোমাদের এইটা লেখাই একমাত্র টার্গেট থাকে ঘতে, কিন্তু তোমরা ঘ নাম্বারেও একদম 4-এ 4ই পাইতে পারবা। ঠিক আছে, ঘতেও কালকে একজন জিজ্ঞেস করছিল যে সৃজনশীলে কি একদম 10 মার্ক পাওয়া পসিবল না? হ্যাঁ পসিবল, যদি তোমরা এই ফরম্যাট ফলো করো। সবসময় মনে রাখবা এই 1 নাম্বার যাবে জ্ঞানমূলকের জন্য, এটা আমি জানি না তোমরা কয়জন ফলো করো লেখার সময়। এই 1 যাবে অনুধাবনের জন্য, এই 1 যাবে প্রয়োগের জন্য, এবং এই 1 যাবে হলো তোমার উচ্চতর দক্ষতার জন্য। তার মানে তোমার এই ধরনের প্রশ্নে কয়টা প্যারা হবে? যারা বুদ্ধিমান তারা বলতে পারবে। উচ্চতর দক্ষতার প্রশ্নে কয়টা প্যারা করলে ফুল মার্ক পাওয়া যাবে বলো? বলো তো। হ্যাঁ, 4টা প্যারা করলে তুমি এখানে 4-এ 4 পাবা। সো এইগুলা খেয়াল রাখবা। হ্যাঁ, যে যখন তোমাকে উচ্চতর দক্ষতার কথা বলবে যে কোনো প্রশ্ন, সেখানে অবশ্যই তোমাকে আগে 1 নাম্বারে বলবে কি, ধরো উদ্দীপকে অ্যালভিওলাসের চিত্র এঁকে দিছে, দিয়ে তোমাকে ঘ নাম্বারে বলতেছে যে উদ্দীপকে উল্লেখিত অঙ্গটিতে কিভাবে গ্যাসীয় বিনিময় হয়। হ্যাঁ, কিভাবে গ্যাসীয় বিনিময় হয়, তাহলে তুমি কি বলবা?
তোমার এই প্রশ্নের জ্ঞানমূলক উত্তরটা কি? এই প্রশ্নের জ্ঞানমূলক উত্তরটা হলো, আগে তোমাকে লিখতে হবে উদ্দীপকে উল্লেখিত চিত্রটি হলো কিসের? অ্যালভিওলাসের। এইটা আগে তোমাকে জানতে হবে। টিচার আগে দেখবে, শুনো আমি কিন্তু জানি হ্যাঁ বোর্ডে কিভাবে খাতায় মার্কস দেয়, ঠিক আছে? কিভাবে মানে এমনি এমনি তো আর ধরো এত দূর আসে নাই। সো এই জন্যই তোমাদেরকে বারবার বলছি আমার কথাগুলো খেয়াল করো, দুষ্টুমি করো না, কথাগুলো খেয়াল করো। এবং ওয়ান্স তুমি এই জিনিসগুলো ফলো করো, তোমার অবশ্যই সিকিউতে অনেক ভালো নাম্বার আসবে, ঠিক আছে? তুমি অনেক লিখলা নাম্বার পাবা না, কিন্তু তুমি অনেক কম লিখেও টু দ্য পয়েন্টে উত্তর করেও পুরো ফুল মার্কস পাইতে পারো। তাইলে তোমাকে কি করতে হবে? তুমি জ্ঞানমূলকে তুমি আগে আইডেন্টিফাই করো, হ্যাঁ আইডেন্টিফাই করো যে উদ্দীপকে উল্লেখিত চিত্রটি হলো অ্যালভিওলাসের। এবার এটার অনুধাবনমূলক কি লিখবা? অনুধাবনের জন্য তোমার লিখতে হবে যে ফুসফুসের গঠন এবং কার্যকরী একক হলো অ্যালভিওলাস। অ্যালভিওলাসে আমাদের যে গ্যাসীয় পরিবহন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে, ঠিক আছে? এটাই হইলো আমাদের অনুধাবনের উত্তর। এবার আসো প্রয়োগ। তুমি প্রয়োগে কি করবা? এইটারই প্রয়োগের যে উত্তর 1 নাম্বারের জন্য তুমি এখানে প্রসেসটা বর্ণনা করবা। এই যে আমি এতক্ষণ যা বলছি, আমরা শ্বাসের সাথে অক্সিজেনযুক্ত বাতাস গ্রহণ করি, সেইটা অ্যালভিওলাসে প্রেসার থেকে 104 মিলিমিটার মার্কারি বা মিলিমিটার পারদ, পরবর্তীতে সেখান থেকে সেটা কোথায় চলে যাবে? রক্তনালিকায়, যেখানে অক্সিজেনের প্রেসার থেকে 40 মিলিমিটার মার্কারি। সো ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে চলে যায় আরবিসির কাছে, ঠিক আছে? এই যে পুরো প্রসেসটা তুমি বললা, এটা হলো তোমার প্রয়োগের 1 নাম্বার। এবং লাস্টে উচ্চতর দক্ষতার 1 নাম্বার পাইতে হলে কি করতে হবে? তোমাকে কি করতে হবে? বলতে হবে সুতরাং উদ্দীপকে উল্লেখিত অ্যালভিওলাসের আমাদের কি হবে? গ্যাসীয় পরিবহনে ভূমিকা অপরিসীম, ঠিক আছে? এই হইল তোমার লাস্ট লাইন হবে এই প্রশ্নের। শুনছো তোমরা কি বলছি? কি বলছি বুঝতে পারছো? লাস্ট লাইনে লিখতে হবে যে সুতরাং উদ্দীপকে উল্লেখিত অ্যালভিওলাসের গ্যাসীয় পরিবহনে ভূমিকা অপরিসীম। এইটা যদি তুমি লেখো, এই যে 4টা স্টেপ বললাম, এভাবে যদি তুমি লেখো, তাহলে তোমাকে 10-এ 10ই দিবে পুরা সৃজনশীলে, ঠিক আছে? তাহলে তুমি এই যে এই 1 নাম্বার পাইলা, প্রথমে আইডেন্টিফাই করতেছো যে উদ্দীপকে যে জিনিসটা দিছে সেটা কি? অ্যালভিওলাস। তারপরে অনুধাবনে লিখতেছো অ্যালভিওলাস কেন গুরুত্বপূর্ণ? বিকজ এখানে গ্যাসীয় পরিবহন হয় এবং এটা ফুসফুসের গঠন এবং কার্যকরী একক। প্রয়োগে পুরো প্রক্রিয়াটা দিলা এবং 4 নাম্বারে লিখলা হলো তুমি এই যে লাস্ট লাইন, যে এটার গুরুত্ব অপরিসীম। এবং এটা যদি তুমি 4টা প্যারা করো, 4টা প্যারায় লেখো, তাহলে তোমাকে 4 মার্কই দিবে। বুঝতে পারছো? এইভাবে লিখবা, এইভাবে লিখবা। লিখলে তুমি খুব সুন্দর করে সিকিউতে অনেক ভালো নাম্বার পাবা। ওকে, তাইলে আশা করি আমি সিকিউতে কিভাবে ভালো নাম্বার পাবা এটাও বুঝাইতে সক্ষম হয়েছি তোমাদের। এখন এমসিকিউ এর জন্য তোমাকে ওই যে বই পড়তে হবে, টেস্ট পেপার পড়তে হবে, এবং আমি আজকে ক্লাসে যেগুলো বলছি এগুলো এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে, পারবো সবাই আমরা? আমাদের ক্লাস অলমোস্ট শেষ, আমরা শেষের দিকে চলে আসছি, শেষই আসলে, আর আমাদের তেমন কিছু বলার নাই। আমি চেষ্টা করছি এই 2টা ক্লাসে তোমাদেরকে ওভারঅল
পুরো সৃজনশীল মানে জিনিসটার অ্যাপ্রোচটা শিখাইতে, যে তোমাকে অবশ্যই একটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং তোমাকে অবশ্যই জিনিসটা লিখতে হবে কিভাবে, তুমি একই সাথে একটা টপিক পড়ে এমসিকিউ এবং সিকিউ কিভাবে কভার করবা। সো আমি চেষ্টা করছি, আমার সর্বোচ্চ চেষ্টা করছি তোমাদেরকে এই জিনিসগুলা সুন্দর করে বোঝানোর। সো আমাদের অলরেডি 4টা ক্লাস হয়ে গেছে, আগামীকাল চলন এবং অঙ্গ চালনার ক্লাস হবে এবং তারপর দিন জিনতত্ত্ব বিবর্তনের ক্লাস হবে, পিকন ভাইয়া ক্লাস নিবে। ঠিক আছে, সুন্দর করে ক্লাসগুলো করো, বাসায় পড়াশোনা করো এবং আজকে থেকেই এভাবে লেখার প্র্যাকটিস করো, তাহলে আমার পড়ানো সার্থক হবে, তোমাদের এত সময় ধরে এত সময় ইনভেস্ট করাও সার্থক হবে। এবং লাস্ট ওয়ান রিকোয়েস্ট, আজকে ক্লাস তোমাদের কেমন লাগছে এটা অবশ্যই অবশ্যই গ্রুপে জানাও। ঠিক আছে, কালকেও অনেকে জানাইছো, আজকেও জানাও। ঠিক আছে, আশা করি তোমাদের আমি একটু হইলেও উপকার করতে পারছি। সো এই জিনিসটাই তোমরা যে কোনো একটা ক্লাসের যে কোনো একটা মোমেন্ট শেয়ার করে জানাইতে পারো যে ক্লাসটা কেমন লাগছে। ওকে, সো সবাই ভালো থাকো। যদি আবার আমরা বোটানি ক্লাসগুলো করি তখন আবার হয়তো তোমাদের সাথে দেখা হবে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।